দিয়ারা আর কিছু বলতে পারে না, তার আগে দেবাংশু ওর সামনে সজোরে হাতের বোতলটা ভেঙে ফেলে। দিয়ারা শুধু চোখ বুজে মাথাটা একটু সরিয়ে নেয়, কিন্তু নিজের জায়গা থেকে সরে না। চলে যায় এখান থেকে, আমার চোখের সামনে আসার সাহস করিস না। দিয়ারা ধীরে ধীরে নিজের চোখটা খুলে দেবাংশুর দিকে তাকিয়ে দেখল দেবাংশু নিজের দিকে তাকিয়ে আছে আর রাগে ফুঁসছে। দেবাংশুর চোখের সামনে শুধু এই ঘটনার দৃশ্যটা ভাসছে, যেখানে দিয়ারা অর্জুনের সাথে ঘনিষ্ঠ হয়ে নাচ করছিল। কেন এমন করছো তুমি? কি করেছি আমি যে এত রাগ দেখাচ্ছ আমার উপর? দেবাংশু নিজের চোয়াল শক্ত করে দিয়ারার দিকে তাকালে দিয়ারা ঘাবড়ে যায় দেবাংশুর রক্তচক্ষু চাহনি দেখে। দেবাংশু দিয়ারার একদম কাছে গিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আই সেড জাস্ট গেট আউট ফ্রম হেয়ার। দেবাংশু পেছন ফিরে দেখে সিঁড়ি দিয়ে উঠে নিজের ঘরে চলে যায়। দিয়ারা কিছুক্ষণ তাকিয়ে রইল দেবাংশুর যাওয়ার পথে। দরজা বন্ধ হওয়ার বিকট শব্দে কেঁপে উঠে দিয়ারা মেইন গেটের দিকে পা বাড়ালো। দুপা এগুতেই কোনো কিছু ভাঙার আওয়াজ শুনতে পেল দিয়ারা। এই আওয়াজ যে দেবাংশুর ঘর থেকে আসছে ওর বুঝতে বাকি নেই। ও সিঁড়ির কাছে যাবে, সেই সময় বাড়ির কেয়ারটেকার ছুটে এলো ওর কাছে আর বলল, ম্যাডাম যাবেন না প্লিজ। কেন? ম্যাডাম, স্যার রেগে গেলে আমরা কেউ যাই না। এটা সুধাংশু স্যারের পরামর্শ বলতে পারেন। আজ অনেক বছর পর স্যারকে এভাবে রেগে যেতে দেখলাম। হয়তো মারাত্মক কোনো কারণে রেগে আছেন। আপনি যাবেন না। শুনুন, ওই এমনিতেই নেশায় আছে। রাগের বশে যদি নিজের ক্ষতি করে ফেলে, আমাকে যেতে দিন। কিন্তু ম্যাডাম। দিয়ারা কোনো কথা না শুনে দেবাংশুর ঘরের দিকে এগিয়ে গেল। দেবাংশুর ঘরে ঢোকার আগে একটা বড় নিঃশ্বাস নিয়ে নিল। তারপর দরজার লকে হাত দিতেই বুঝল দরজা লক করা নেই। দেবাংশু শুধু দরজাটা বন্ধ করার জন্য বল প্রয়োগ করছিল। দিয়ারা ঘরে ঢুকতে দেখে দেবাংশু হাতে একটা ফুলদানি নিয়ে দাঁড়িয়ে আছে, ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকিয়ে। দিয়ারা দরজাটা বন্ধ করে ধীরে ধীরে এগিয়ে গেল দেবাংশুর কাছে, আর দেবাংশু পেছন থেকেই একটু পাশ হয়ে দাঁড়ালো, যার ফলে আয়নায় দিয়ারার প্রতিচ্ছবি তৈরি হলো। দেবাংশু আয়নার দিকে তাকিয়েছিল, কারণ আয়নায় সে নিজের অতীতকে দেখতে পাচ্ছিল। ওখানে অন্য কারো প্রতিচ্ছবি ছিল হয়ে দেবাংশুর কাছে অপরাধী। সেই জায়গায় দিয়ারার প্রতিচ্ছবি দেখতেই সেটা মেনে নিতে পারল না দেবাংশু। ফুলদানিটা ছুঁড়ে মারতেই যাচ্ছিল, ঠিক সেই সময় কেউ ওর হাত ধরে নিলে দেবাংশু সেদিকে তাকায় আর দিয়ারাকে দেখতে পায়। ফুলদানিটা ছুঁড়ে মারতে যাচ্ছিল, ঠিক সেই সময় কেউ ওর হাত ধরে নিলে দেবাংশু সেদিকে তাকায় আর দিয়ারাকে দেখতে পায়। দিয়ারা ফুলদানিটা কেড়ে নিতে নিতে চিৎকার করে বলে, ছাড়ো এটা, কেন করছো এমন? কি হয়েছেটা কি? আমি কি করেছি? দিয়ারা আর কিছু বলার সুযোগ পেল না। তার আগেই দেবাংশু দিয়ারার দুগালে হাত রেখে নিজের কাছে টেনে দিয়ারার ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নিল। ঘটনাচক্রে দিয়ারা অবাক হয়ে যাওয়ায় ওর হাতে থেকে ফ্লাইওভারের ফুলদানিটা পড়ে গেল। সেই আওয়াজে দেবাংশুর ঘোর কাটল না। দিয়ারা দেখতে পেল দেবাংশুর চোখ বন্ধ করে দিয়ারাকে অনুভব করতে চাইছে। আবেশে দিয়ারার চোখ বন্ধ হয়ে আসে এবং দেবাংশুকে আরও ভালো করে সুযোগ করে দেয় ওকে অনুভব করার। দেবাংশুর কোনো দিকে কোনো খেয়াল নেই এখন। যখন এসে টের পেল দিয়ারা তাকে সুযোগ করে দিয়েছে, তখন এসে আরও বেশি করে দিয়ারাকে অনুভব করার জন্য উদ্যত হলো। এদিকে দিয়ারা নিজের জিভে দেবাংশুর জিভের স্পর্শ পেতেই শিউরে উঠল। শক্ত করে দেবাংশুকে আঁকড়ে ধরল নিজের দু হাত দিয়ে। একটা সময় গিয়ে যখন দিয়ারা শ্বাসকষ্ট শুরু হলো, সেই সময় দিয়ারা সরে আসার চেষ্টা করতে লাগলো, কিন্তু দেবাংশু পাগলের মতো ওকে কাছে চাইছে। দিয়ারা এক প্রকার জোর করে সরে আসে দেবাংশু থেকে। হাঁপাতে হাঁপাতে বলে, দেবদা, কি করছোটা কি? তুমি পাগল হয়ে গেছো? প্রতি উত্তরে দিয়ারা যতটুকু সরে গিয়েছিল দেবাংশু আরও ওকে কাছে টেনে নিয়ে সেই দূরত্ব মুছে দিল। দেবাংশু নিজেও ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। দেবাংশু বাম হাত দিয়ে দিয়ারার কোমর জড়িয়ে আছে। দিয়ারার বাম হাত নিজের কোমরের কাছে দেখে নিজের ডান হাত দিয়ে দিয়ারার বাম হাতে স্লাইড করতে শুরু করে। দিয়ারা শিউরে উঠে দেবাংশুর কোমরের কাছে জ্যাকেট আঁকড়ে ধরে। দেবাংশু ধীরে ধীরে নিজের আঙুল দিয়ে স্লাইড করতে করতে হাতের উপরে উঠে কাত হয়ে দিয়ারার গালের কাছে চলে যায়। দেবাংশু চোখে পড়ে দিয়ারার বন্ধ কম্পিত চোখ ও ঠোঁট জোড়া। দেবাংশু দিয়ারার কানের নিচ দিয়ে নিজের হাত প্রবেশ করে স্লো ভয়েসে বলে, সাহস কী করে হয় তোর ওই অর্জুনের তোকে ছোঁয়ার? হাউ ডেয়ার হি! তোকে ছোঁয়ার অধিকার আমি ছাড়া আর কারো নেই। তুই শুধু আমার দিউ, শুধু আমার। দিয়ারা চট করে চোখ খুলে ফেলে। হতবাক হয়ে গেছে সে। দেবাংশুর কথাগুলো সমানে কানে বাজছে ওর, সব থেকে বেশি করে বাজছে, তুই শুধু আমার দিউ, শুধু আমার। দিয়ারাকে অবাক করে দেবাংশু দিয়ারার কপালে ঠোঁট ছুঁয়ে দেয়।
তারপর শক্ত করে জড়িয়ে ধরে দিয়ারার ঘাড়ে মুখ গুজে দেয়। ধীরে ধীরে আওড়াতে থাকে, তুই শুধু আমার, শুধু আমার, অন্য কারো সাহস নেই, কোনো অধিকার নেই তোকে ছোঁয়ার অধিকার শুধু আমার আছে, তোর উপর শুধু আমার অধিকার আছে, শুধু আমার। দিয়ারার চোখে খুশিতে জল চলে আসে। দেবাংশু থেকে সরে এসে সোজা হয়ে দাঁড়িয়ে ওর চোখে চোখ রাখতে দেবাংশু আবার শেয়ারের দুগালে হাত রাখে। দিয়ারা জিজ্ঞেস করে, তুমি তুমি আমাকে ভালো? দিয়ারা জিজ্ঞেস করতে পারে না, তার আগেই দেবাংশু দিয়ারার ঠোঁট জোড়ার উপর দখল নেয়। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে দিয়ারা সারা মুখে ঠোঁটের স্পর্শ দিতে স্লো ভয়েসেই বলে, আমার তোকে চাই, আই নিড ইউ। কথাটা বলতে বলতেই দেবাংশুর হাত দিয়ারার ওয়ান পিসের স্ট্রাপের কাছে চলে গেল আর ঠোঁট জোড়া দিয়ারার ঘাড়ে স্পর্শ দিতে থাকলো। দিয়ারা আর বাধা দিতে পারেনি দেবাংশুকে, না পেরেছে নিজের মনের প্রশ্নটা করতে। সকালে দিয়ারার ঘুমটা ভাঙতেই দিয়ারা পিট করে চোখ খুলে তাকালো। বারবার চোখের পলক ফেলে বোঝার চেষ্টা করলো ও ঠিক কোথায়, কারণ ওর ঘরের পরিবেশের সাথে কোনো মিল পাচ্ছে না ও। মাথাটা দিয়ারা একটু তুলতেই দেখলো দেবাংশুকে। কিছুক্ষণ দেবাংশুর দিকে তাকিয়ে থাকতেই ওর মনে পড়ল গত রাতের ঘটনা। সঙ্গে সঙ্গে ও নিজের দিকে তাকালো, যেখানে ও নিজেকে দেখতে পেল দেবাংশুর বুকের ওপর। ওরা দুজনের শরীর একটা চাদরের নিচে একে অপরের সাথে মিশে রয়েছে। দিয়ারা লজ্জা পেয়ে মুখ গুজে দিল দেবাংশুর গলা, তবে তার কোনো টের নেই, সে ঘুমে মগ্ন। কিন্তু দিয়ারা গলায় মুখ গুজে দিতেই দেবাংশু নিজের হাত দিয়ে ওকে জড়িয়ে ধরল। দিয়ারা কিছুক্ষণ পর ভাবল যে ওর চলে যাওয়া উচিত, কারণ ঘুম থেকে উঠে দেবাংশুর মুখোমুখি হবে এই অবস্থায়, এটা ভাবলেই দিয়ারার লজ্জা লাগছে। তাই দেবাংশুর গালে ঠোঁট ছুঁয়ে দিয়ারা উঠে গেল এবং ফ্রেশ হয়ে নিজের ড্রেস পরে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর দেবাংশুর ঘুমটা ভাঙতেই দেবাংশু উঠে বসলো। চোখটা ভালোভাবে খুলতেই দেখলো ঘরে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সেসব দেখে দেবাংশুর রাতের কথা মনে পড়ে গেল। দেবাংশু নিজের ফোনটা হাতে নেবে সময় দেখার জন্য। সেই সময় ওর চোখ গেল ফোনের নিচে চাপা থাকা একটা কাগজের উপর। কাগজটা হাতে নিয়ে খুলে পড়তেই দেবাংশুর চোখ বড় বড় হয়ে গেল, কারণ কাগজে লেখা ছিল, গত রাতের কথা আমি কখনো ভুলবো না। আমি ভাবিনি তুমি আমাকে এভাবে নিজের মনের কথা জানাবে, আর এটা তো আমার কল্পনাতেও ছিল না যে মনের কথা জানানোর সাথে সাথে আমাকে নিজেরও করে নেবে। থ্যাংক ইউ গত রাতের জন্য, এই রাতটা আমার জন্য সবসময় স্পেশাল থাকবে। কাগজটা থেকে চোখ সরিয়ে ও নিজের শরীরের দিকে যেতেই ধীরে ধীরে সবটাই মনে পড়ে গেল। দেবাংশু দু হাত দিয়ে মুখ ঢেকে মাথা উপরের দিকে করে বলল, ওহ গড, আমি এসব কী করে ফেললাম? এত বড় একটা ব্ল্যান্ডার কিভাবে আমি শিট এখন কি করব আমি? দেবাংশু নিজের মাথাটা ধরে বসে রইল, কারণ মাথাটা ধরে আছে ওর। উঠে ফ্রেশ হয়ে গিয়ে নিচে আসতেই দেখলো কেয়ারটেকারের ওর জন্য ব্ল্যাক কফি এনে দিল। থ্যাংক ইউ কাকা, এটার খুব দরকার ছিল। হ্যাঁ, সে তো কালকেই বুঝেছি তোমার কি দরকার। ম্যাডাম কিন্তু তোমার সাথে খুব ভালো মানাবে, আর ম্যাডাম তোমাকে খুব ভালো সামলাতেও পারে। ওনার কথা শুনে দেবাংশুর মুখ থেকে কফি বেরিয়ে এলো এক প্রকার। সেটা দেখে উনি যেমন মুখ টিপে হেসে কথাগুলো বলছিলেন, সেভাবে ওখান থেকে সরে গেলেন। জিজাস ক্রাইস্ট, সবটা এভাবে খেটে ফেললাম। দেবাংশু কফি শেষ করে নিজের গাড়ির চাবি নিয়ে তৎক্ষণাৎ ওখান থেকে বেরিয়ে গেল, উদ্দেশ্য অর্জুনের ফ্যাশন হাউস। এদিকে, কি ব্যাপার দিয়ারা, তুমি এখানে একা দাঁড়িয়ে আছো যে? কারো অপেক্ষা করছো নাকি? দিয়ারাকে অফিসের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখে অর্জুন দিয়ারাকে কথাটা জিজ্ঞেস করলো। দিয়ারা সাথে সাথে নিজেকে স্বাভাবিক করে বলল, আমি ওই দেবদার অপেক্ষা করছিলাম। ও না আসলে তো আমরা কাজ শুরু করতে পারবো না। আমি শুনলাম কিছু ডিজাইন এসে গেছে, তো সেটা দিয়ে একবার ট্রায়াল দিয়ে নিলে ভালো হতো, তাই আর কি। ও ওকে, বাট তুমি ভেতরে গিয়ে ড্রেসগুলো দেখতে পারো যতক্ষণ না দেবাংশু আসছে। না ঠিক আছে, আমি দাঁড়াই। ও তো এসে গেছে দেবাংশু। অর্জুনের কথা অনুযায়ী তাকাতেই দিয়ারা দেখতে পেল দেবাংশু এসে গেছে, অর্থাৎ ওরা যখন কথা বলছিল সেই ফাঁকেই দেবাংশু চলে এসেছে। দিয়ারা পেছন ফিরে দেবাংশুর দিকে তাকাতেই দেখলো দেবাংশু ওর দিকেই তাকিয়ে এগিয়ে আসছে। দেবাংশুর সাথে চোখে চোখ পড়তেই দিয়ারা লাজুক হেসে চোখ নামিয়ে নিল।
দেবাংশুর সাথে চোখে চোখ পড়তেই দিয়ারা লাজুক হেসে চোখ নামিয়ে নিল আর ওখান থেকে চলে গেল নিজের মুখের অভিব্যক্তি আড়াল করার জন্য। কিন্তু একজন এসব ঠিকই লক্ষ্য করলো। দিয়ারাকে চলে যেতে দেখে দেবাংশু অর্জুনের সাথে আর কথা না বলে চলে গেল সেদিকে। অর্জুন নিজের কাজে ফেরত চলে গেল আর না ভেবে। দিয়ারা স্টুডিওতে এসে সমানে নিজেকে প্রস্তুত করতে থাকে দেবাংশুর মুখোমুখি হওয়ার। ও বুঝতে পারছে না এত কেন লজ্জা লাগছে ওর। কাইন্ডলি আপনারা একটু বাইরে যাবেন। দেবাংশু স্টুডিওতে ঢুকতেই কথাটা বলল আর দিয়ারার সারা শরীর জুড়ে একটা কাঁপুনি তৈরি হলো। ওর শরীরের সমস্ত লোম খুব এগিয়ে উঠেছে কথাটা শুনে। দেবাংশুর কথা মতো যে কয়েকজন ডিজাইনার ছিল তারা বেরিয়ে গেল। দিয়ারা অনুভব করতে লাগলো দেবাংশু ওর কাছে এগিয়ে আসছে। ঠিক যেই সময় দেবাংশু দিয়ারার পিছনে এসে দাঁড়ালো সেই সময় দিয়ারা বলল, আমি আমি চেঞ্জ করে আসছি। দেয়ারার বুকের ধুকপুকানি এমনিতেই দৌড়াচ্ছিল, তার উপর ওকে যেতে বাধা দেওয়ার জন্য দেবাংশু ওর হাত ধরল। তখন ওর হৃদয় বেরিয়ে আসার জোগান হলো। কিছু বলবে? গত রাতে যা কিছু হয়েছে সেটা একটা মিস্টেক ছিল দিয়া। দেবাংশু দিয়ারার হাতটা ছেড়ে দেয়, কিন্তু দিয়ারার হাতটা ওখানে স্থির থাকে। দিয়ারা ধীরে ধীরে হাতটা সরিয়ে এনে দেবাংশুর দিকে ফিরে চোখের দিকে তাকায়। সেটা লক্ষ্য করে দেবাংশু মাথা নিচু করেই বলে, আই এম সরি। আমার উচিত ছিল নিজেকে কন্ট্রোল করা। আই এম এক্সট্রিমলি সরি। মানে তুমি কি বলছো এসব? আমি কিছু বুঝতে পারছি না। কালকে রাতে আমাদের মধ্যে যা হয়েছিল সেটা ভুলবশত। আমি নেশার ঘরে তোর ক্লোজ হয়েছিলাম। আমার কোনো উদ্দেশ্য ছিল না ওরকম কিছু করার। দেয়ারা যেন নিজের ভাষা হারিয়ে ফেলেছে। ও দুবার পিছিয়ে গেল দেবাংশুর কথা শুনে। চোখের সামনে সব কিছু কেমন যেন ঘুরছে দিয়ারার। দিয়ারা, কেন করলে তুমি আমার সাথে এমন? কেন করলে বলো? কে অধিকার দিয়েছে তোমাকে আমার সাথে এমন করার? আমার সাথে ক্লোজ হওয়ার পর, সারা রাত কাটানোর পর এখন তুমি বলছো সেটা মিস্টেক ছিল? ডোন্ট শাউট। আমার উপর চিৎকার করার কোনো অধিকার নেই তোর মতো মেয়েদের। আমার মতো এরকম হাজারটা ছেলের সাথে ক্লোজ হোস তুই। একদিন একটা ছেলে লাগে তোর, তাদের উপর গিয়ে চিৎকার কর। আর চিৎকার করবি বা কীভাবে তাদের উপর? তাদের কাছে আসতে তো তুই নিজে থেকে দিস, আর তাই জন্যই তারা তোকে সরি বলতে আসে না, ইউজ করে চলে যায়। আমাকেও তুই চাইলে আটকাতে পারতিস, কিন্তু আটকাসনি। তারপর আমি যে তোর কাছে সরি বলতে এসেছি এটাই অনেক নয়? কিন্তু না, তোর তো এটারও সুযোগ নিয়ে ড্রামা করা দরকার। দিয়ারা কিছু বলার মতো পরিস্থিতিতে নেই। দেবাংশু কথাগুলো তীরের মতো বিঁধছে ওর বুকে। দিয়ারার হয়তো উচিত এখন দেবাংশুকে কষিয়ে একটা থাপ্পড় মারা, কিন্তু দিয়ারার চোখের সামনে গত রাতের ঘটনা ভেসে উঠল। আর নিজের আত্মসম্মান ভুলে ও জিজ্ঞেস করে বসলো, কেন এমন করলে? গত রাতে যা ঘটেছে সবটা ভুলবশত? তোমার কোনো অনুভূতি ছিল না তাতে? না, ছিল না। তার মানে আমিও তানিশার মতো একজন, তাই না? স্পেশাল কেউ না। আমি ভেবেছিলাম তোর সাথে বেশি থাকলে ওই তানিশ আমার ঘাড় থেকে নামবে। এখন সেটাও হবে না, বরং উল্টে তুই আমার ঘাড়ে চেপে বসতে চাইছিস। কথাটা বলেই দেবাংশু পিছন ফিরে। দেবাংশুর মাথায় সব কিছু একটা মিশ্রণ চলছে। চোখ খুললে ওর সামনে ভেসে উঠছে বর্তমান, আর বন্ধ করলে অতীত। কিছুক্ষণ পর দিয়ারা বলল, আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো। দেবাংশু তৎক্ষণাৎ নিজের চোখ খুলে ফেলল আর দেয়ারার দিকে ঘুরে গেল। দেয়ারাকে কাঁদতে দেখে দেবাংশুর কিছুক্ষণ আগে নিজের বলা কথাগুলো মনে পড়তে লাগলো। দেবাংশু কিছু বলতে যায়। আমি কি বলেছিলাম এমন কিছু? দিয়ারা, না, আমি ভেবে নিয়েছিলাম তুমি আমাকে ভালোবাসো। এটা আমার ভুল। যা যা হয়েছে তার জন্য আমি দায়ী। আই এম সরি নিজের ভুল থাকার পরেও তোমার উপর চিৎকার করার জন্য। আই এম এক্সট্রিমলি সরি। দিয়ারা নিজের ব্যাগটা নিয়ে ওখান থেকে চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল। এদিকে দেবাংশু ঠায় দাঁড়িয়ে দিয়ারার কথাগুলো ভাবছে, শেষের কথাগুলো। শিয়ারা একভাবে সামনের দিকে তাকিয়ে আছে। এক মনে সে কাচের ওপাশে থাকা ব্যক্তিটিকে দেখছে যে নির্জীবভাবে শুয়ে আছে। একটা সময় পর শিয়ারা ঠুকরে কেঁদে উঠল। সঙ্গে সঙ্গে ওর কাঁধে কেউ হাত রাখলো। ও সেদিকে না তাকিয়ে বলল, আমার একদম ভালো লাগছে না মাকে এভাবে দেখতে দিয়া। এমনটা কেন হলো বলতো? কেন? যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে দি। তুই ভেতরে চল, মা তোর উপস্থিতি টের পাবে, এতে মা ভালো হয়ে উঠতে পারে। চল তুই, আর জেদ করিস না। দেয়ার এক প্রকার জোর করেই শিয়ারাকে টেনে ক্যাবিনের ভেতর নিয়ে গেল। শিয়ারা ধীরে ধীরে এগিয়ে গিয়ে বসলো ওর মায়ের পাশে। কিছুক্ষণ দেখার পর
ওর মায়ের হাতটা নিজের হাতের ভাঁজে নিল, নিজের কপালে মায়ের হাতটা ধরে বলল, মা আমি এসেছি তোমার সাথে দেখা করতে। আমার ভুল হয়ে গিয়েছিল সেদিন ওভাবে চলে যাওয়া, তোমাদের সাথে যোগাযোগ না রাখা। আমার ভাবা উচিত ছিল তুমি যখন কাজটা করেছো তখন নিশ্চয়ই কিছু ভেবে চিন্তেই করেছো। আমার ভুল হয়ে গেছে মা, প্লিজ উঠো এবার। শেয়ারা কেঁদে ফেললে দেয়ারা চোখে জল নিয়েই শেয়ারার কাঁধে নিজের ভরসার হাত রাখে পেছন থেকে দাঁড়িয়ে থেকে। শেয়ারা নিজেকে একটু সামলে নিয়ে বলে, প্লিজ তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো মা, অনেক তো এভাবে শুয়ে রইলে, আমার ভালো লাগছে না তোমাকে এভাবে দেখতে। তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর আমাকে বলো তুমি কেন এমন করেছিলে। আমার যে বিষয়টা জানা খুব দরকার মা, খুব দরকার, প্লিজ ঠিক হয়ে যাও প্লিজ। শেয়ারা আরও কিছুক্ষণ ওভাবে বসে থাকে ওখানে। দেয়ারা বেরিয়ে যায় ক্যাবিন থেকে শেয়ারাকে চুপ করে বসে থাকতে দেখে। সে ক্যাবিনের বাইরে চুপচাপ একা নিজের মতো করে দাঁড়িয়ে থাকে। শেয়ারা বেরিয়ে এসে সেটা দেখতে পেলে একটু অবাক হয়। আজ সকাল থেকেই সে দেখছে দিয়ারা কেমন যেন একটা মনমরা হয়ে আছে। গতকাল সারাদিন ফোন ধরেনি, কথা বলেনি। অর্জুনের কাছ থেকে জেনেছে গতকাল সকালে অফিসে গিয়েছিল ঠিকই, কিন্তু কোনো কিছু না বলেই বেরিয়ে গেছে। সব কিছু ভেবেই শেয়ারা বোনের কাঁধে হাত রাখলো আর জিজ্ঞেস করলো, কী ব্যাপার বলতো তোর? সকাল থেকে দেখছি আপসেট হয়ে আছিস, কি হয়েছে? মন খারাপ? দিয়ারা স্বাভাবিকভাবে, আমার আবার কি হবে দি, মাকে নিয়ে একটুও মনটা খারাপ। দেখতে দেখতে 2 বছর হয়ে গেল, এখনও কোনো ইমপ্রুভমেন্ট নেই। ভালো লাগছে না মাকে এভাবে শুয়ে থাকতে দেখে। না, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে দেখিস। হ্যাঁ, মনে মনে আমার মন খারাপের কথা আমার কাছে থাকবি। সদ্য তুই একটু শান্তি পেয়েছিস, ভালো আছিস। আমি আর চাই না এখন তুই আমার বিষয় নিয়ে ভাবতে শুরু করিস। আর যেখানে আমি তো যাকে ভালোবাসি সে আমাকে ভালোই বাসে না, সে বিষয় নিয়ে না ভাবাটাই ভালো। আচ্ছা চল চল, এখন আমাকে একটু অর্জুনের অফিসে যেতে হবে, কালকে ট্রায়াল দেওয়া হয়নি। আমি এগোচ্ছি, তুই আয়। দেয়ারা এগিয়ে গেলে শেয়ারা ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। একবার মায়ের ক্যাবিনের দিকে তাকিয়ে কাচের ভেতরে মাকে দেখে নিয়ে আবার দেয়ারার যাওয়ার দিকে তাকিয়ে নিজের মনে মনে বলে, আমি তোর দিদি দিয়া, তুই সবার সাথে অভিনয় করতে পারলেও আমার সাথে অভিনয় করতে পারবি না। আমি ভালোভাবেই বুঝতে পারছি কিছু একটা হয়েছে, আর সেটা তুই এড়িয়ে যেতে চাইছিস। আর বিষয়টা খুব সম্ভবত দেবকে নিয়ে। না, আমাকে জানতেই হবে ব্যাপারটা কোনোভাবে। শেয়ারার ফোন বেজে ওঠে। ফোনটা চোখের সামনে ধরতেই স্ক্রিনের নাম ভেসে ওঠে আভি। হালকা হেসে কল রিসিভ করে এগিয়ে যায় দিয়ারা, যেদিকে গেছে সেদিকে। কিছু সময় পর অর্জুনের অফিসে এসে দেবাংশু ব্যালকনি সাইডে দাঁড়িয়ে আছে চুপচাপ, ওর দৃষ্টি বাইরের দিকে। মাথায় যেন অনেক চিন্তা চলছে। একটা সময় গিয়ে দেবাংশু নিজের মুখ ঢেকে নেয় 2 হাত দিয়ে। মনে মনে ভাবতে থাকে, দিয়া যাওয়ার সময় বলেছিল ও ভেবেছিল আমি ওকে ভালোবাসি, তার মানে এই জন্যই ও আমাকে আটকায়নি। এটার মানে এটাই দাঁড়াচ্ছে দিয়াও আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো ভেবেছিলাম দিয়া আমাকে ভালোবাসে না। আমি ফোর্স করছিলাম, তাই হয়তো আমাকে আটকাতে পারেনি। ওর কাছে এটা একটা মিস্টেক, আমার মাথাতেই আসেনি। যদি ওর কাছে এটা মিস্টেক হতো তাহলে ও ওভাবে আমাকে বলতো না রাতটা ওর কাছে স্পেশাল ছিল। কেন যে আমার মাথা কাজ করছিল না গতকাল। দেবাংশু মুখ থেকে হাত সরিয়ে রেলিংয়ে 2 হাত ভর দিয়ে দাঁড়ালো। বাইরের দিকে তাকাতেই আবার ওর চোখের সামনে নিজের অতীতের ঘটনাগুলো ভেসে উঠল, আর সাথে সাথে ওর নিজের চোখ বন্ধ করে মাথা ঝাঁকিয়ে নিল। আজ নিজের অতীতের জন্য আমি দিয়ারাকে এতটা হার্ট করে ফেললাম। ওর সামনে দাঁড়ানোর মতো মুখ নেই আমার, কথা কি করে বলবো, আর ক্ষমা কিভাবে চাইবো? যেখানে ক্ষমা পাওয়ারই যোগ্য না আমি, সেখানে ক্ষমা চাইতে যাওয়ার পথও বন্ধ করে দিয়েছি নিজে। কিভাবে ওরকম খারাপ কথাগুলো ওকে বললাম আমি? কিভাবে ওর ইমোশনকে ফিলিংসকে মিস্টেক করে বলেছি আমি? ওর আত্মসম্মানে আঘাত করেছি, তারপরও আমার সাথে কথা বলেছে, এটাই তো অনেক। ওর জায়গায় অন্য কেউ থাকলে হয়তো সেই মুহূর্তে আমাকে যোগ্য জবাব দিত, আর কখনো কথা তো দূর, মুখও দেখাতো না আমার, দেখতো না আমার। সেখানে ও তো আমাকে কিছু বলেনি। আর আচ্ছা দিয়া কি আর কথা বলবেন আমার সাথে? আর সামনেও আসবে না নিশ্চয়ই আমার? দেবাংশুর চোখটা জলে ভরে উঠল নিমিষে। দিয়ারা ওর সাথে কথা বলবে না, ওর সামনে আসবে না, ওর আর দিয়ারাকে কাছে থেকে দেখতে পাবে না। কথাটা ভাবতেই দেবাংশুর বুকটা মোচড় দিয়ে উঠছে। গতকাল থেকে সব কিছু ভাবার শেষে বারবার এই কথাটা মনে পড়লে দেবাংশুর চোখ থেকে জল পড়ছে আপনা আপনি।
সারা রাত সে ঘুমাতে পারেনি এইসব ভেবে ভেবে। আজ শুধুমাত্র ওই মানুষের জন্য আমার জীবনটা আবার নরকে পরিণত হলো। সারা জীবনের জন্য অপরাধী হয়ে গেলাম নিজের কাছে। নিজের চোখের জলটা মুছে নিল দেবাংশু। একটা বড় নিঃশ্বাস নিয়ে পেছন ফিরতেই দেখলো দিয়ারা দাঁড়িয়ে আছে। ওর সাথে চোখে চোখ পড়তেই দিয়ারা হুড়মুড় করে চলে গেল স্টুডিওর দিকে। দেবাংশু, দিয়া দিয়া এসেছে। আমাকে ওর সাথে কথা বলতে হবে। আমি পারছি না, আমি পারছি না আর এভাবে থাকতে। দেবাংশুর মাথায় এতক্ষণ যা কিছু চলছিল সেই ঝড় ওর মনে উঠছিল। সেটা দিয়ারাকে দেখতেই ও এক নিমিষে থেমে গেল। ওর মনে হলো ওর সব প্রশ্নের উত্তর এবং সব সমস্যার সমাধান একমাত্র দিয়ারার সাথে কথা বলা, ওর কাছাকাছি থাকা। এক প্রকার ছুটে চলে গেল দেবাংশু দিয়ারার পেছনে। স্টুডিওতে দেবাংশু প্রবেশ করতেই সবাই এক এক করে বেরিয়ে গেল। দেবাংশু দিয়ারার দিকে এগিয়ে গিয়ে ওর সামনে দাঁড়ালো, কিন্তু দিয়ারা অন্যদিকে তাকিয়ে আছে। দেবাংশু, তুই তুই যে আসবি আমি ভাবতে পারিনি। গতকাল ওভাবে চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম তুই আসবি না। আমি মনে করি আমি কোনো ভুল করিনি, তাই আমি এসেছি। তাই আমি মুখোমুখি হওয়ার ক্ষমতা রাখি। এমন কোনো কাজ আমি করিনি বা কোনো কথা আমি বলিনি যাতে আমাকে পালিয়ে বেড়াতে হয়, কিংবা আমার কথা বলার মুখ না থাকে। দুবার ভাবতে হয় কি মুখ নিয়ে যাব কথা বলতে। দেবাংশ আর কি বলবে ভেবে পেল না। সে ধীরে ধীরে পিছিয়ে গেল, কারণ দিয়ার ওর মনের অপরাধ বোধটা আবারও জাগিয়ে তুলছে। মনে করিয়ে দিয়েছে ওর ঠিক কতটা ভুল করেছে, অন্যায় করেছে, কিংবা বলা ভালো অপরাধ করেছে। অর্জুন সেই মুহূর্তে ওখানে প্রবেশ করতে দেবাংশ পেছন ফিরে গিয়ে নিজের চোখের কোণ থেকে জলটা মুছে নিল। কী ব্যাপার দিয়া, এনি প্রবলেম? না না, আমি চেঞ্জ করতে যাচ্ছি। ওকে দেন, আমি আসছি। আমি জাস্ট দেখতে এসেছিলাম কোনো প্রবলেম হচ্ছে কিনা বা হেল্প লাগবে কিনা। অর্জুন চলে যাচ্ছিল, ঠিক সেই সময় দিয়ারা বলল, অর্জুন, তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবে? ইয়া শিওর, বলো। আমি চাই তুমি আমার ড্রেসটা সিলেক্ট করে দাও। আমি কনফিউজড কোনটা পরলে ভালো লাগবে। ওকে, হোয়াই নট। ওকে, আর আজকে একবার র্যাম্প ওয়ার্কটা করে নেব এই আউটফিটে, ঠিক আছে? অর্জুন, ফাইন। দিয়ারা অর্জুনের সাথে ব্যস্ত হয়ে গেল। লক্ষ্য করলো না একজন রাগ ও কষ্ট দুই নিয়ে ওর দিকে একভাবে তাকিয়ে আছে। অর্জুন দিয়ারাকে ড্রেস সিলেক্ট করে দিলে দিয়ারা চেঞ্জ করতে চলে যায়, আর অর্জুন দেবাংশুর দিকে তাকায় যে কিনা ক্যামেরা সেট আপ করছে। ফটো সেশন শেষ হয়ে গেলে দিয়ারা আর অর্জুন র্যাম্প ওয়ার্কের প্র্যাকটিস শুরু করে, সেটাও আবার দেবাংশুর চোখের সামনে। দিয়ারার অর্জুনের সাথে হেসে কথা বলা, অর্জুনের দিয়ারাকে বারবার স্পর্শ করা, এই সব কিছু যেন দেবাংশুর সহ্যের সীমা অতিক্রম করে যায়। তাই ও দ্রুত বেরিয়ে যায় ওখান থেকে। দেবাংশু বেরিয়ে যেতেই দিয়ারা সরে আসে অর্জুনের থেকে আর বলে, আজ এইটুকুই থাক অর্জুন, আমার খুব টায়ার্ড লাগছে, কালকে ঘুমটা ঠিক হয়নি। ইয়া ওকে, বাট তুমি ঠিক আছো তো? হ্যাঁ, একটু রেস্ট প্রয়োজন, আমি আসি। ওকে। দিয়ারা ড্রেস চেঞ্জ করতে চলে গেল। নিজের ড্রেস পরে বেরিয়ে এসে আর এক মুহূর্ত অপেক্ষা না করে বেরিয়ে গেল ওখান থেকে। পার্কিং লটে যেতেই দেখলো দেবাংশু দিয়ারার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। অবাক হয়ে গেল যখন দেবাংশুর হাতে সিগারেটের সাথে সাথে নিচে সিগারেটের ফিল্টার পরে থাকতে দেখে। এই মানুষটা একদিন ওকে বলেছিল সিগারেট খেতে না, আর এখন আজ এই মানুষটাই ওর জন্য সিগারেট খাচ্ছে। দিয়ারা মনে মনে, সত্যি কি আমাদের মধ্যে যা হয়েছে সেটা মিস্টেক ছিল দেবদা? যদি তাই হয়ে থাকে, যদি তুমি আমাকে ভালোই না বেসে থাকো, তাহলে কেন আমার প্রতি তোমার এই অধিকার বোধ? কেন তুমি আমাকে অন্য ছেলের সাথে সহ্য করতে পারো না? আমি জানি শুধু অর্জুন না, যে কোনো ছেলে আমার থেকে খারাপ দৃষ্টিতে তাকালে তুমি সহ্য করতে পারো না। এর প্রমাণ আমি আগেও পেয়েছি, আর এখনও চাইলেই আমি পেতে পারি, কিন্তু আমি সেটা করব না, কারণ এমনিতেই তোমার আমাকে খারাপ মেয়ে মনে হয়েছে। আর ঠিক কী কারণে তোমার আমাকে খারাপ মেয়ে মনে হয়েছে এটা আমাকে জানতে হবে। দেবাংশু মাথাটা তুলতেই দিয়ারাকে দেখতে পেল, আর হাত থেকে সঙ্গে সঙ্গে সিগারেটটা ফেলে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। দিয়ারা সেদিকে না তাকিয়ে এগিয়ে গিয়ে ওর সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি দরকার? না জেনে বুঝে এখন অপমান করা, অসম্মান করা বাকি আছে? দেবাংশু তাচ্ছিল্য হেসে, যার কথা বলারই মুখ নেই সে আর অপমান অসম্মান কিভাবে করবে? চোখে চোখ রাখার মতো ক্ষমতাটাও আমার আর বেঁচে নেই নিজের অপরাধে। দেবাংশু দিয়ারার সামনে থেকে সরে দাঁড়ায়। দেবাংশু এগিয়ে গেলে দিয়ারা পেছন ফিরে তাকায়, আর কাকতালীয়ভাবে দেবাংশুর সাথে চোখে চোখ পড়ে যায়।
দেবাংশ এবার মুখ ঘুরিয়ে নেয় আর পকেট থেকে একটা সিগারেট বার করে সেটা জ্বালিয়ে নেয়। তারপর এগিয়ে যায় নিজের গাড়ির দিকে। দিয়ারার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। দেবাংশ চোখের আড়াল হতেই দিয়ারা তা মুছে নিয়ে ওখান থেকে বেরিয়ে গেল। ঠিকই, কিন্তু দেবাংশুর ব্যবহার দিয়ারার মনে একটা আলাদাই ঝড় তুলে দিয়েছে। দেবাংশ নিজের ফার্ম হাউসে বার সাইডের টেবিলে মাথা নিচু করে বসে আছে, হাতে একটা ড্রিঙ্কসের গ্লাস। একটা সময় সে উঠে বসে ড্রিঙ্কসের গ্লাসটা হাত থেকে দূরে সরিয়ে দেয়। মনে মনে, আমি আজ 2বার ওর সাথে কথা বলতে গেলাম, আর 2বারই ও এমন কিছু বলল যে আমি আর কিছু বলতেই পারলাম না। বলবই বা কী করে? কাজটাই তো এমন করেছি আমি। নিজের উপর বিরক্ত হয়ে দেবাংশ হাতের থাকা মদের বোতলটা ভেঙে ফেলল। ভাঙা কাচের অংশ কিছুটা দেবাংশ হাতে ধরে রইল, আর বাকিটা মেঝেতে পড়ে গেল ছড়িয়ে ছিটিয়ে। দেবাংশুর বারবার নিজের অতীতটা মনে পড়ছে, এবং তারপরেই ওর এটা মনে পড়ছে এই অতীতের জন্যই দেবাংশু খারাপ বলা ভালো জঘন্য কিছু কথা দিয়ারাকে বলেছে। যার চোখে জল দেখতে দেবাংশুর ভালো লাগে না, তাকে দেবাংশু কাঁদিয়েছে। ধীরে ধীরে দিয়ারার অর্জুনের সাথে থাকার দৃশ্যটা দেবাংশুর চোখের সামনে ভেসে উঠতে থাকে। এবার ওর মনে পড়ে ওর সাথে থাকলে দিয়ারা চুপচাপ থাকে। অপরদিকে মনে পড়ে অর্জুনের সাথে থাকলে দিয়ারা হাসে। পরক্ষণে দেবাংশুর মনে পড়ে ও দিয়ারাকে কাঁদিয়েছে, আর অর্জুন দিয়ারাকে সবসময় খুশি রাখে। আমি যে কথাগুলোকে বলেছি সেটা আমার জায়গায় অর্জুন থাকলে কখনো ওকে বলতো না। ওর চরিত্র নিয়ে কথা বলেছি আমি, এজন্যই হয়তো দিয়ারার আমার সাথে থাকতে ভালো লাগতো না। ঠিকই করেছে ও। অর্জুন ওর মতো একজন পারফেক্ট, ওর জন্য একদম পারফেক্ট। অনেক ভালো রাখবে ও দিয়ারাকে, আর আমি তো সেটাই চাই। আমি চাই ও ভালো থাকুক, যেটা আমার সাথে থাকলেও থাকে না, খারাপ থাকেও। ঠিক করেছে দিয়া, এবার আমিও একটা ঠিক কাজ করব। ওর চোখের সামনে যাতে জীবনে ভুল করে আমাকে না আসতে হয়, সে ব্যস্ততাটাই করতে হবে আমায়। আমি তো ভুল করিনি যে আমাকে ক্ষমা করে দেবে। অপরাধ করেছি, একটা মেয়ের চরিত্র নিয়ে কথা বলেছি, তার আত্মসম্মানে আঘাত করেছি। আমার মুখ নেই ওর সামনে দাঁড়ানোর, তাই যাতে ওর সামনে আমার যেতে ইচ্ছে না হয় সেই ব্যবস্থা করব আমি যাতে ওর সামনে যাওয়ার যোগ্যই না থাকি। সেই দেব, নিজের নামের চিৎকার শুনে দেব যেন বাস্তবে ফিরে এলো, আর ওর হাত থেকে সঙ্গে সঙ্গে বোতলটার ভাঙা অংশটা পড়ে গেল। দেবাংশু সামনে তাকিয়ে দেখলো শিয়ারা দাঁড়িয়ে আছে। শিয়া, তুই এখানে কি? পাগল হয়ে গেছিস তুই? কি করছিলি? কোনো খেয়াল আছে? তাকিয়ে দেখ কতটা কেটে গেছে হাতটা, রক্ত বেরোচ্ছে দেব। শিয়ারার কথা অনুযায়ী নিজের হাতের দিকে তাকাতেই দেবাংশু দেখল সত্যি তার হাতের কবজির কাছে শিরার জায়গায় অনেকটা কেটে গেছে। হয়তো আঘাতটা গভীর হয়নি, তবে রক্ত ভালোই বের হচ্ছে। যখন দেবাংশুর মাথায় ভাবনাগুলো চলছিল, তখনই হাতে থাকা কাচের বোতলের ভাঙা ধারালো অংশটা দেবাংশু নিজের কবজির কাছে শিরার উপরে রাখে। ধীরে ধীরে চাপটা গভীর হতে শুরু করে। যদি আর একটু গভীর হতো, দেবাংশু কাচে টান দিত, তাহলে হয়তো একটা অঘটন সত্যি ঘটে যেত। দেবাংশু যে নিজের ভাবনায় মগ্ন হয়েই অঘটনটা ঘটিয়ে ফেলতে যাচ্ছিল, এটা বুঝতে ওর বাকি রইল না। কি করতে যাচ্ছিলি তুই দেব? আর একটু দেরি হলেই কত বড় একটা ক্ষতি হয়ে যেত বলতো। পাগল হয়ে গেছিস তুই? বিষয় এত দূর গড়িয়ে গেছে যে নিজেকে শেষ করতে যাচ্ছিলি তুই? শিয়া, রিল্যাক্স। তেমন কিছুই না, আমি নিজেকে শেষ করতে যাচ্ছিলাম না। ও আচ্ছা, তাই? তাহলে এটা কিভাবে হলো? হ্যাঁ, কতটা কেটে গেছে দেখেছিস? না জানি কতটা গভীর ক্ষতটা। অনেকটা গভীর। তাহলে তো আমাদের ডক্টর ডাকা উচিত। আমি এক্ষুনি কল করছি। দেবাংশু, আর শিয়া, রিল্যাক্স। তোকে বললাম তো, তেমন কিছুই হয়নি। একেই এই জায়গার স্কিন পাতলা হয়, আর তার মধ্যে ধারালো কাজ ছিল, তাই একটু চাপ দিতেই কেটে গেছে। এই তো বললে অনেক গভীর ক্ষতটা। মজা করছিস তুই আমার সাথে? আরে আমি বলেছিলাম কাজটা আমি অনেকটাই জোর দিয়ে গভীরভাবে চাপ দিয়েছিলাম, তাই এতটা রক্ত বের হচ্ছে। তাছাড়া কাচে চামড়া কাটতে সময় লাগে না, সেখানে এটা ধারালো কাজ ছিল, তাই সহজেই কেটে গেছে। ক্ষতটা যদি খুব গভীর হতো তাহলে তো শিরা কেটে যেত, আর এতক্ষণে আমি সেন্সলেস হয়ে যেতাম। সেটা কি হয়েছে? অযথা এত চিন্তা করছিস, পাগলি একটা। শিয়ারা আর কিছু না বলে চলে গেলে দেবাংশু বুঝতে পারলো ও ফার্স্ট এড বক্স আনতে গেছে। তাচ্ছিল্য হেসে দেবাংশু নিজের জায়গায় বসে
ভাবে সব ক্ষতের সব যন্ত্রণার ঔষধ ফার্স্ট এড বক্স বা ডক্টরের কাছে থাকে না। কিছু ক্ষত যন্ত্রণার ওষুধ মানুষও হয়, তফাৎ একটাই, নামের, একটা শারীরিক আর একটা মানসিক। কি হয়েছে তোর, সত্যি করে বল আমায়। দেবাংশু মনে মনে বলে, দেয়ারাকে হারিয়ে ফেলেছি, এখন তোকে যদি এই সবটা বলি তাহলে যারা আমার কাছে বাকি আছে তাদের সবাইকে হারিয়ে ফেলবো। তবে সত্যিটা আমি বলবো, নিশ্চয়ই বলবো। তেমন কিছু না। কি আবার হবে আমার? আমার থেকে লুকানোর চেষ্টা করিস না দেব। কিছু যদি নাই হতো তাহলে তোর এরকম অবস্থা হতো না। যে কেউ বুঝে যাবে তোর কিছু একটা হয়েছে। সেখানে তো আমি তোর বন্ধু। চুপচাপ বল কি হয়েছে। বললাম তো কিছু হয়নি আমার। কি এমন অবস্থা দেখতে পাচ্ছিস তুই আমার? আবার শিয়ারা দেবাংশুর পাশে একটা চেয়ারে বসে বলল, আচ্ছা তাহলে ড্রিঙ্কস স্মোক কেন করছিস তুই? এসবের নেশা কবে থেকে হলো তোর আবার? ছেড়ে দিয়েছি নাই তুই অনেক বছর আগে এসব। যেই ছেলেটা কখনো কোনো কিছু নিয়ে মাথায় ঘামায়নি, কোনো কিছু নিয়ে সিরিয়াস হয়ে ভাবেইনি, তেমন সে আজ ভাবনার জগতে এতটাই মগ্ন ছিল যে নিজেকে শেষ করতে যাচ্ছিল। তার মনে এমন কিছুই না, না না তেমন কিছু কেন ভাববো আমি তো। আবার মিথ্যে বলছিস তুই আমাকে। আমি খুব ভালোভাবেই জানি বিষয়টা দিয়াকে নিয়ে। দেবাংশু চমকে ওঠে শিয়ারার কথায়। দিয়ারা যে ওকে কিছু বলেনি সেটা দেবাংশু বুঝে গেছে, কারণ যদি বলতো তাহলে হয়তো শিয়ারা ওকে এসে বাঁচিয়ে এত ভালোভাবে কথা বলতো না। দেবাংশু আর না পেরে বলল, আমি আমি অনেক বড় একটা অপরাধ করে ফেলেছি। শিয়ারা মনে মনে বলে, এমন কি করেছে দেব যে ভুল বা অন্যায় অন্যায় না বলে অপরাধ বলছে? কি করেছিস? দিয়ার ফিলিংস ইমোশনকে মিস্টেক বলেছি, খেলেছি, না জেনে বুঝে ওকে অসম্মান করেছি। কিন্তু বিশ্বাস কর আমার এমন কোনো উদ্দেশ্য ছিল না। আমি বুঝতে পারিনি দিয়া আমাকে ভালোবাসে। ও তো ওই অর্জুনের সাথে সারাক্ষণ ভালোভাবে কথা বলে, ওর নাম শুনলেই ওর মুখে আপনা আপনি হাসি চলে আসে। এদিকে আমার সাথে সবসময় চুপচাপ। তাছাড়া তুই তো জানিস আমি এসবে বিশ্বাসী নই। আমি ওকে এটা জানাতে পারিনি। শিয়ারা দেবংশুর শেষের কথায় কর্ণপাত করল না। ওর কানে শুধু অর্জুনকে নিয়ে কথাগুলোই বাজতে লাগলো। দেবাংশু ঠিক কতটা রেগে উত্তেজিত হয়ে কথাগুলো বলেছে সেটা শিয়ারা বুঝতে পেরেছে। কই প্রথমে কথা শুরুর সময় তো এভাবে কথা বলছিল না দেবাংশু। দেবাংশুর কথার ধরন ঠিক কী অর্থ বহন করে তা শিয়ারার ভালোভাবে জানা, কারণ সে নিজেও একসময় একজনের থেকে এরকম ব্যবহার পেয়েছে এবং এখনও পায়। ওহ, তুই যখন জানতে পেরেছিস দিয়া তোকে ভালোবাসে তখন থেকে তোর অর্জুনকে নিয়ে প্রবলেম, তাই তো? না, তার আগে থেকেই। দিয়ার অর্জুনকে নিয়ে আগে থেকেই মাতামাতি। দার্জিলিংয়ে তুই দেখিসনি ভিকি ওর নাম নিতেই কীভাবে ব্লাশ করছিল? ডিসগাস্টিং। তারপর সেদিন যখন আমি ওকে বললাম আমার সাথে থাকতে, ও কি বলল? ওর নাকি শরীর ভালো লাগছে না, বাড়ি যাবে। এদিকে দেখি উনি অর্জুনের সাথে ক্লাবে চলে গেছেন, হাসছেন, নাচ করছেন। আমার সাথে থাকার বেলায় শরীর ভালো না। শিয়ারা বুঝতে পারল দেবাংশু ধীরে ধীরে রেগে যাচ্ছে, উত্তেজিত হয়ে পড়ছে। অর্থাৎ তার তীরটা সে সঠিক নিশানাতেই মেরেছে। আচ্ছা তাহলে দিয়া শুধু অর্জুনের সাথে ভালোভাবে কথা বলে, কিন্তু তোর সাথে কথা বলে না, সেজন্যই তুই রেগেছিলি? তাই আজে বাজে কথা বলে বলে দিয়েছিস ওকে? না, শুধু অর্জুন কেন, আমি বাদে সকলের সাথে ওর কথা বলতে ভালো লাগে। দার্জিলিংয়ে যাওয়ার পথে তো ওই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরটাও ওকে খারাপ নজরে দেখছিল। সেটারও কোনো প্রতিবাদ করেনি, বরং ও নিজে ওনার দিকে তাকাচ্ছিল মাঝে মধ্যেই। কিন্তু আমার দিকে একবারও ঘুরেও তাকায় না। আচ্ছা বুঝলাম, কিন্তু তোর এতে কেন এত রাগ হচ্ছে? দেয়া তোর দিকে তাকাক না তাকাক, তোর সাথে ভালোভাবে কথা বলুক না বলুক, তাতে তোর কি যায় আসে দেব? আমার যায় আসে শিয়া, আমার যায় আসে। আমার ভালো লাগে যখন দিয়া আমার সাথে থাকে। ওর সাথে থাকলে আমি সব কিছুর থেকে ডিডাস্ট হয়ে স্ট্রেস ফ্রি হয়ে যাই। ওর কথা শুনতে, ওকে হাসাতে, ওর সব কিছুতে ওকে ভালো লাগে আমার, ভালো রাখতে মন চায় আমার। আর আমিও ভালো থাকি ওর সাথে। আমার নিজের সব কিছু ওর সাথে শেয়ার করতে মন চায়, কিন্তু ও সবসময় আমার থেকে পালিয়ে বেড়ায়। এটা খুব কষ্ট দেয় আমাকে। ও বোঝে সেটা? কখনো বোঝেনি। ওর নাকি ইচ্ছাই করে না আমার সাথে থাকতে, এদিকে নাকি আমাকে ভালোবাসে। এই সব কিছুই তোর রাগের কারণ, তাই তো? আমি যখন ওকে ওসব বলেছি তখন শুধু আমার মাথায় আর ওর অর্জুনের সাথে ক্লোজ হওয়ার দৃশ্যটা মাথায় আসছিল, আমার অতীতের দৃশ্যগুলোর পর। শিয়ারা চমকে উঠল যখন দেবাংশ একটু থামার পর কথাটা বলল। শিয়ারা উত্তেজিত হয়ে জানতে চাইল কতটা ক্লোজ
ছিল দিয়া অর্জুনের। প্রথমে তো ফার্স্ট যেদিন পার্টিতে আমি দিয়াকে দেখেছিলাম সেদিনই আমি ওকে অর্জুনের সাথে ক্লোজভাবে কথা বলে একটা ঘরের দিকে যেতে দেখেছিলাম। সারা শরীর জ্বলে গিয়েছিল, বিশ্বাস কর। তারপর যখন ব্যাপারটা একটু ভুললাম তখন বারে ওদেরকে ক্লোজ হয়ে ডান্স করতে দেখলাম। সাহস হয় কি করে অর্জুনের দিয়ার এত কাছে আসার? কে ও? কে এই অধিকার দিয়েছে? হ্যাঁ, পারলে ওখানে শেষ করে দিতাম ওই অর্জুনকে আমি। দিয়া অর্জুনের সাথে ক্লোজ না হয়ে যদি অন্য কোনো ছেলের সাথে ক্লোজ হতো তাহলে তুই মেনে নিতি? নেভার। কারো কোনো অধিকার নেই দিয়াকে স্পর্শ করার। কোন সাহসে, কোন অধিকারে দিয়াকে স্পর্শ করবে অন্য কেউ? তুই কোন অধিকারে এই কথাটা বলছিস দেব? অন্য কোনো ছেলের স্পর্শ করার অধিকার আছে না আছে সেটা দিয়া ঠিক করবে। তুই কে হোশ দেওয়ার? কী হিসেবে তুই এত অধিকার বোধ দেখাচ্ছিস ওর উপর? অন্য কোনো ছেলের যদি অধিকার না থাকে তোর কি অধিকার আছে দেওয়ার উপর? তোরও কোনো অধিকার নেই দেব। চেয়ারা দাঁড়িয়ে কথাটা বলেই দেবাংশু দমে গেল, পিছিয়ে গিয়ে চেয়ারে বসে পড়ল। কারণ ওর মনে পড়ে গেছে ঠিক এভাবেই তিয়ারা ওকে বলেছিল, কিসের এত অধিকার বোধ দেখাচ্ছ তুমি আমার উপর? কোনো অধিকার নেই আমার উপর তোমার, বুঝেছ? দেবাংশুর চোখটা জলে ভরে ওঠে, জল গাল গড়িয়ে পড়ে। যা দেখে চেয়ারা অবাক তো হয়, সাথে ওর চোখেও জল চলে আসে। আর কতদিন এভাবে নিজের অনুভূতিকে অস্বীকার করবি দেব? দেবাংশু শিয়ারার দিকে আশ্চর্য হয়ে তাকালে শিয়ারা দেবাংশুর চোখের জলটা নিজের আঙুল দিয়ে মুছিয়ে দেয়। তোর আর দেয়ার মাঝে ঠিক কী কথা হয়েছে তা আমি জানি না দেব। তুই ওকে কী বলেছিস সেটাও জানি না। শুধু এটুকু বলতে পারি, তুই যা করেছিস তার জন্য তুই অনুতপ্ত। নিজের অনুভূতি না বুঝেই তুই হঠকারিতার বশে ভুল করেছিস। অপরাধ নয়, অপরাধ মানুষ জেনে বুঝে করে। তুই জেনে বুঝে করিসনি। তাই তুই যদি দিয়ার প্রতি তোর অনুভূতি সেটা বুঝতে পারছিস তাহলে হয়তো ওরকম খারাপ কিছু বলতে গেলে ভাবতিস। তাছাড়া তোর অতীত তোর ওপর প্রভাব ফেলছে, সে অতীতের কারণে প্রভাবিত হয়ে তুই খারাপ কিছু বলে ফেলেছিস। এটা অপরাধ নয় দেব, এটা ভুল। আমি ওকে হারিয়ে ফেলেছি শিয়া। ও কখনো আমাকে দেখতে চাইবে না, আমার সাথে কথা বলতে চাইবে না। সব শেষ হয়ে গেছে আমার। কথা জড়িয়ে যাচ্ছে দেবাংশুর। একটা ঠোক গিলে নিজের কষ্টটা যেন গিলে নিল সে। শিয়ারা চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নিয়ে নিল, তারপর চোখ খুলে বলল, এখনও কিচ্ছু শেষ হয়নি দেব। তুই চাইলেই হয়তো সবটা ঠিক হয়ে যাবে। একটু নিজের অনুভূতিটা বোঝার চেষ্টা কর তুই। কেন তোর দিয়ার সাথে থাকতে ভালো লাগে? কেন তুই ওকে ভালো রাখতে চাস? কেন ওকে অন্য কোনো ছেলের সাথে দেখলে তুই সহ্য করতে পারিস না? আগেও তো তুই অনেক মেয়েকে অন্য ছেলের সাথে ঘুরতে মিশতে দেখেছিস তোর সাথে কথা বলাকালীন। কই, তখন তো তোর এত রাগ হয়নি, বরং আমাকে এসে মজা করে কথাগুলো বলতিস, যায় আসতো না তোর। তাহলে দিয়ার ক্ষেত্রে কেন ব্যতিক্রম? ওই মেয়েগুলোর বেলায় কি তোর অতীত ছিল না নাকি ছিল? তো হ্যাঁ বতক মাথা নাড়ালো দেবাংশু। তাহলে কেন দেয়াকে অন্য ছেলের ক্লোজ হতে দেখেই তোর এত রাগ হলো, এত খারাপ লাগলো যে তুই ওকে খারাপ কথা শুনিয়ে দিলি? অন্য কোনো মেয়েকে তো তুই কথা শোনাসনি। কারণটা কি দেব, জানিস তুই? না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। কারণটা হলো তুই দিয়ারাকে হারানোর ভয় পাস দেব। একটু আগেই তুই বললি সেটা। তুই দিয়াকে হারিয়ে ফেলেছিস, অতীতে যেই কষ্টটা তুই পেয়েছিস সেই কষ্টটা তুই দিয়ার থেকে পেতে চাসনি। তাই অতীত পুনরাবৃত্তি হচ্ছে এটা তুই মেনে নিতে পারিসনি, ভয় পেয়েছিস তুই। সেই ভয়ের আগে কষ্টে তুইও ওকে খারাপ কিছু বলেছিস। দেবাংশ তৎক্ষণাৎ শিয়ারার দিকে তাকালো হতবাক হয়ে, কারণ ও বুঝতে পারলো ওর নিজের অবচেতন মনের কথাটাই শিয়ারা ওকে বলে দিল, যেটা এতক্ষণ ওর মনে ঘুরতে থাকলেও সেটাকেও সঠিকভাবে প্রকাশ করতে পারছিল না। এই কথাটাই ওর মনে হচ্ছিল, কিন্তু কোনো ভাবনার রূপ পাচ্ছিল না। এই কথাটাই দেওয়ার বিষয়টা অন্যান্য মেয়েদের থেকে আলাদা করে দিচ্ছে। দেবাংশ আবার মাথাটা নিচু করে নিলে শিয়ারা আবারও বলে ওঠে, কিছুক্ষণ আগে তুই কি বললি? সব শেষ কেন বললি দেব? দেয়া তোর জীবনে না থাকলে, তোর সাথে না থাকলে, কথা না বললে কেন তোর সব শেষ হয়ে যাবে? এসব প্রশ্নের উত্তর একটাই, যেটা তুই নিজে খুঁজবি। দেবাংশু শিয়ারার কথা শেষ হলে ওর দিকে তাকিয়ে আবার নিচের দিকে তাকালে শিয়ারা দেবাংশুর বুকের মধ্যে আঙুল রেখে বলল, তোর এখানে যে যন্ত্রণাটা হচ্ছে না সেটার ওষুধ একজনের কাছে আছে দেব। সময় থাকতে নিজের অনুভূতিটা বোঝ, না হলে দেব থেকে দেবদাস হতে সময় লাগবে না। শিয়ারা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে মেন গেটের দিকে হাঁটা ধরল আর বেরিয়ে গেল বাড়ি থেকে।
শিয়ারা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে মেন গেটের দিকে হাঁটা ধরলো আর বেরিয়ে গেল বাড়ি থেকে। বেরিয়ে একটা বড় নিঃশ্বাস ছাড়লো সে। এমনই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে সে নিজের গাড়ির কাছে চলে গেল। গাড়িতে উঠবে এমন সময় সিকিউরিটি গার্ড শিয়ারাকে জিজ্ঞেস করলো, শিয়াম, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ কাকা, বলো না। কেমন আছো তুমি? আমি ভালো আছি, কিন্তু দেব বাবা কি ভালো আছে? না, কয়েকদিন ধরে দেখছি কেমন উদাসীন হয়ে রয়েছেন, নেশা করছেন। আগে তো কখনো এভাবে দেখিনি ওনাকে। তারপর সেদিন তো একজন ম্যাডামও এসেছিলেন, অনেকটা আপনার মতো দেখতে। আমার মতো দেখতে? আচ্ছা, সে কিছুদিন আগে এসেছিল। হ্যাঁ, দেব বাবা অনেক রেগে নেশা এখানে ফিরেছিলেন, তারপরে উনি এসেছিলেন। আর মানে সেদিন রাতটা হয়তো দেব বাবার সাথেই ছিলেন। শিয়ারা তৎক্ষণাৎ নিজের ফোন বার করে গ্যালারি থেকে একটা ছবি খুলে সেটা ওনাকে দেখায় আর জিজ্ঞেস করে, দেখো তো কাকা, এটাই কি সেই ম্যাডাম যার কথা তুমি বলছো? হ্যাঁ, এটা তো সেই ম্যাডাম। কেয়ারটেকার আমাকে বলল দেব বাবা নাকি অনেক রেগেছিলেন, তাই নিজের ঘরে গিয়ে ভাঙচুর শুরু করেন। সেই আওয়াজ শুনে ম্যাডাম উপরে গেলে বাধা দেয়, কিন্তু ম্যাডাম সাহস করে ওর ঘরে যায়। তারপর থেকে ভাঙচুর করার আওয়াজ আসেনি। সত্যি আমার মনে হয় ওই ম্যাডাম আমাদের দেব বাবাকে সামলাতে পারবেন। এর আগে তো কখনো দেব বাবার সাথে অন্য মেয়েকে আসতে দেখিনি। তুমি যেই ম্যাডামের কথা বলছো সে আমার বোন হয় কাকা, দিয়ারা সান্না। সে কি? ওই জন্যই তোমাদের মুখের এত মিল আছে? হ্যাঁ, হ্যাঁ, এক বাবার মেয়ে, মুখের মিল তো থাকবেই, তাই না? আচ্ছা, আজ আমি আসি, বুঝলে, অনেক রাত হলো। হ্যাঁ মা, সাবধানে যেও। শিয়ারা সরে আসে ওখান থেকে। নিজের ফোন ভাইব্রেট হতে শুরু করলে সরে এসে দেখে আদ্ভিক ফোন করেছে। শিয়ারা মনে মনে একটা ঢোক গিলে, কারণ সে জানে তাকে এখন অনেক কিছু শুনতে হবে। হ্যাঁ বলো। ফাইনালি আমার কল রিসিভ করার সময় হলো তোমার। আমি তো ভেবেছিলাম এইবারও রিং হয়ে যাবে, কারণ তুমি তো এখন ভীষণ ব্যস্ত। বিশ্বাস করো, ফোনটা সাইলেন্ট ছিল, জেনারেল মোড করতে ভুলেই গিয়েছিলাম আমি। সরি, আমাকে একবার কল বা টেক্সট করার কথা মাথাতেই আসেনি, তাই না সারাদিন? সেটা করতে নিশ্চয়ই ফোন জেনারেল মোড করতে হয় না। আভি, আমি আসলে কোথায় আছো এখন? বাড়ি ফিরবো। তুমি আমার সাবধানে বাড়ি ফিরবে। আর আর পারলে তখন একটা টেক্সট করে দিও, গুড নাইট। আভি আমার, যা কেটে দিল। মশাইয়ের ভালো এগোসা হয়েছে, যদি সবটা শুনতো তাহলে ঠিক বুঝতো, কিন্তু এখনও এইসব বিষয়ে কিছু বলবো না, আগে বিষয়টা একটু শিথিল হোক। থ্যাংক গড। মেয়েটা দিয়া, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। আমার মনে হয় এর জন্যই বিষয়টা এতটা জটিল হয়েছে। এখন বুঝতে পেরেছি দেব ঠিক কোন বিষয়টা মিস্টেক বলেছে। শিয়ারা দেবাংশুর বাড়ির দিকে ঘুরে তাকালো আর এতটা হতাশার নিঃশ্বাস ছাড়লো, বিড়বিড় করে বলে উঠল, আশা করছি দেব এবার পুরো ব্যাপারটা বুঝে যাবে। কিন্তু দেব যেটাকে মিস্টেক বলছে সেটা ভাবা এবং বলা যে ওর সব থেকে বড় মিস্টেক, এটা কি দিয়া বুঝবে? দেব না হয় বুঝে যাবে। না না, আমাকে দেখছি এবার দিয়ার সাথেও কথা বলতে হবে। দেবের এমন বলার পেছনে, করার পেছনে যে কারণ আছে সেটা তো দিয়া জানে না। কোথাও না কোথাও গিয়ে দেবকে পুরোপুরি দোষ দেওয়া যায় না। ও নিরুপায় ছিল, সেটা আর কেউ না জানুক, আমি তো জানি। সব জেনে ও কীভাবে ভাবলো আমি ওকে ভুল বুঝবো? সব মিটুক, তারপর এটা নিয়ে সেন্টু খাবো, বেটার আছে। ওরে বাবা, এখন আবার ওই মহারাজের মান ভাঙাতে হবে। উফ, আমার হয়েছে মহাজালা। একদিকে বরকে সামলাও, অন্যদিকে বন্ধুকে সামলাও, তো আরেকদিকে বোনকে সামলাও। এদের সামলাতে সামলাতে জীবন চলে যাবে আমার। শিয়ারা গজগজ করতে করতে গাড়িতে উঠে বসলো আর বেরিয়ে গেল ওখান থেকে। বাড়ি ফিরে ফ্রেশ হয়েই আদ্ভিককে ভিডিও কল করলে সে কল রিসিভ করে না। দ্বিতীয়বার কল যখন প্রায় শেষের দিকে, তখন সেটা রিসিভ হয়। আই এম সরি আভি, আজকে অনেক কিছু হয়েছে, তাই জন্য আমি আর তোমাকে কল বা টেক্সট করতে পারিনি তুমি কল করার পরে। প্লিজ রাগ করো না, নাহলে সবটা জানার পর তোমারই খারাপ লাগবে। আলটিমেটলি সব দোষও আমার বের হয় আর খারাপও আমারই লাগে, এ আর নতুন কি? আভি, আর হবে না। আই লাভ ইউ। কী হয়েছে আজকে? সেটা তো এখন বলা যাবে না। এনিথিং সিরিয়াস শিও? আমরা কিছু প্রমিস করেছিলাম, একে অপরের থেকে কিচ্ছু লুকাবো না, যা করবো একসাথে করব। ডোন্ট বি হাইপার আভি, বিষয়টা অন্য, যেমনটা তুমি ভাবছো তেমন নয়। আগে বিষয়টা একটু স্টেবল হোক, তারপর আমি তোমাকে ডিটেলস সবটা জানাবো। ঠিক আছে, তোমার কাজ কত দূর? আর দিয়া, তার কি খবর? সে তো আজকাল আমাকে পাত্তাই দিচ্ছে না অর্জুন চ্যাটার্জিকে পেয়ে। আমার কাজ ঠিকঠাক চলছে, আর দিয়া নিজের পারফরমেন্সের জন্য খুব হার্ড ওয়ার্ক করছে। আর দিয়ার পারফরমেন্স কেমন চলছে? লাভ
দেবকে ওখানে পাঠিয়ে কিছু কি সুবিধা হয়েছে? মনে তো হয় হয়েছে, বাকিটা সময় লাগবে। এরপর ওরা দুজন ধীরে ধীরে নিজেদের প্রেমালাপে ব্যস্ত হয়ে পড়ে এবং রাত গভীর হওয়ার সাথে সাথে সেটা আরও গভীর হয়। একটা সময় পর শিয়ারা কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লে আধভিকও হেসে কল যেতে ঘুমিয়ে পড়ে কল কেটে ঘুমিয়ে পড়ে। পরের দিন দিয়ারা সময় মতো এসে পড়লেও ওর চোখ দেবাংশুকে খুঁজতে থাকে চারদিকে, কিন্তু কোথায় সে আজ? দেরি তো দেরি তো সে করে না কখনো। তাহলে আজ কি হলো? কাউকে খুঁজছো নাকি দিয়াদি? আমাদের ক্যামেরাম্যান কোথায়? দেবদা আজকে হয়তো আসবে না, না হলে দেরি তো দেবদা করে না খুব একটা। অসুবিধা তো নেই, এখন তো মডেলরা র্যাম্প ওয়ার্কে প্র্যাকটিস করছে। হ্যাঁ, তাও ঠিক। দেয়ার আর কোনো কথা বাড়ালো না। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। ক্যান্টিনে থাকাকালীন লাঞ্চ ব্রেকের পর হঠাৎই দেয়ার মনে হয় কেউ ওকে দেখছে। পেছন ফিরতে দেবাংশুকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখতে পায় দিয়ারা। দুজনেরই আই কন্ট্রাক্ট হয়ে গেলে দিয়ারা চটজল দিয়ে আবার সামনে ঘুরে যায়। কিছুক্ষণ আবার পেছন দিকে পুরোপুরি না ঘুরে আর চোখে তাকালে দেবাংশুকে আর দেখতে পায় না। তখনই পুরোপুরি ঘুরে যায় দিয়ারা আর বিড়বিড় করতে থাকে, কোথায় গেল? এই তো এক্ষুনি এখানে ছিল। কোথায় যেতে পারে এখন? স্টুডিওতে। এই দিয়া, কি এত বিড়বিড় করছিস? এইখানে দেখ, এই পোস্টার কথা বলছিলাম আমি তোকে। দিয়ারার বান্ধবী দিয়ারাকে সামনের দিকে ফিরিয়ে নিজের কথা বলতে শুরু করে এবং কিছু ছবি দেখাতে শুরু করে। দিয়ারা সেগুলোর দিকে তাকিয়ে থাকলেও ওর মন অন্য দিকে থাকে। এইদিকে দেবাংশু ক্যান্টিন থেকে দিয়ারাকে একবার দেখে নিয়ে স্টুডিওতে এসে চুপ করে বসেছিল। সবাই লাঞ্চ করতে যাওয়ার এখন কেউ নেই এখানে সেখানে। দেবাংশুকে দেখে মনে হচ্ছে সে কোনো কিছুর জন্য নিজেকে প্রস্তুত করছে। নিজের চোখটা বন্ধ করতে দেবাংশু নিজের নাম শুনতে পেল একটা পুরুষালী কণ্ঠে। তৎক্ষণাৎ চোখ খুলে সেদিকে তাকিয়ে দেবাংশু উঠে দাঁড়ালো এবং অপেক্ষা করতে লাগলো কখন সে তার কাছে এসে উপস্থিত হবে। সে সামনে এসে দাঁড়াতেই দেবাংশু বলল, অর্জুন, তুই কি আমার লেট হওয়ার জন্য বলতে এসেছিস? আমার শরীর ভালো ছিল না, তাই লেট হয়েছে। তাছাড়া আজকে তো কি করেছিস তুই দিয়ার সাথে? দেবাংশু চমকে উঠল অর্জুনের প্রশ্নে। মনে মনে এটাই ভাবতে লাগলো যে দিয়ার অর্জুনকে কি সবটা জানিয়ে দিয়েছে। কি বলতে চাইছিস? আমি কি বলতে চাইছি সেটা তোর থেকে ভালো কেউ জানে না। আমি গত কয়েকদিন ধরে দেখছি দিয়ার ডিস্টার্ব হয়ে আছে, আর সেটা যে তোর জন্য সেটা আমি খুব ভালোভাবে জানি। কি করেছিস তুই ওর সাথে? তুই একটু বেশি ভাবছিস না দিয়াকে নিয়ে অর্জুন? তোর এত কিসের মাথা ব্যথা ওকে নিয়ে মাথা ব্যথা করছি তোর জন্য দেব? এটা তো তোকে মনে করানোর কথা নয় আমার। তুই কি ভুলে গেছিস কিছুদিন আগে তুই আমাকে কি চ্যালেঞ্জ করেছিলি? তুই আমাকে কন্ট্রাক্ট পেপার সাইন করার আগে চ্যালেঞ্জ করে বলেছিলি এইবারও তোকে আমার ব্যবহার করা জিনিসই তোকে দেব। এটার কি মানে দাঁড়াচ্ছে দেব? তুই দিয়াকে ইউজ করেছিস, তাই জন্য দিয়া মন খারাপ করে আছে। কথা কেন বলছিস? ড্যাম ইট, স্পিক আপ। ওদিকে কি? অর্জুন যখন কথা বলছিল তখন দেবাংশু নিচের দিকে তাকিয়েছিল, কিন্তু যখন চ্যালেঞ্জের কথাটা অর্জুন উল্লেখ করলো তখনই দেবাংশু হতবাক হয়ে অর্জুনের দিকে তাকায় এবং তারপরেই ওর চোখ যায় পেছনে দাঁড়িয়ে থাকা দিয়ারার দিকে। দেবাংশু নিজের চল শক্ত করে হাত মুঠো করে নেয়। দেবাংশুর দৃষ্টি অনুসারে অর্জুন পেছন ফিরতেই দেবাংশু নিজের চোখ বন্ধ করে নেয়। দিয়া, তুমি এখানে? অর্জুনকে থামিয়ে দেয় দিয়ারা নিজের হাত সামনে এগিয়ে দিয়ে। ধীরে ধীরে এগিয়ে দেবাংশুর সামনে দাঁড়ালো দিয়া। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, আমাকে নিয়ে চ্যালেঞ্জ করেছিলে তুমি? অর্জুন যে কথাটা বললো সেটা কি সত্যি? হ্যাঁ, বোতক মাথা নাড়ালো। তুমি আমাকে ইউজ করেছো? আমাকে? দেয়ারা পিছিয়ে গেল দেবাংশু কিছু বলতে এগুলে দিয়ারা ওকে থামিয়ে দেয় আর নিজে এ কথা বারবার বলতে থাকে। দিয়া, আমি ইউজ করেছো? তুমি আমাকে ইউজ করেছো? মিস্টেক ছিল না ওটা প্রি প্ল্যান্ট। দেয়ারা পেছোতে নিজের চোখের জল মুছে সেখান থেকে বেরিয়ে গেল। অর্জুন একবার দেবাংশুর দিকে রেগে তাকালে, তারপর দেয়ারার পিছু নিতে গেলেই দেবাংশু অর্জুনের বাহু ধরে ওকে যাওয়া থেকে আটকালো। হোয়াট দ্য হেল, নিজে তো গেলি না, এখন আমাকেও যেতে দিচ্ছিস না? আমাকে না আটকালে দিয়াকে আটকানো উচিত ছিল তোর। দেব, ছাড় আমাকে। অর্জুন, ওকে ভালো রাখিস? অর্জুন অবাক হয়ে গেল দেবাংশুর কথা শুনে। অর্জুন ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলেও ওর দৃষ্টি দিয়ারার যাওয়ার দিকে। আমি জানি তুই ওকে ভালো রাখবি, তোর সাথে থাকলে ও ভালো থাকে। মেয়েদের মন নিয়ে খেলতে তোর একটু বাধে না জানতাম, তাই বলে যাকে ছোট থেকে চিনিস
যে তোর বাবার বন্ধুর মেয়ে, তোর বন্ধুর বোন, তার মন নিয়ে খেলতেও তোর বাধল না। এক্ষেত্রে তোর নিজেকে দ্য গ্রেট দেবাংশু গাঙ্গুলি প্রমাণ করতে হলো, যে কিনা কখনো নিজের চ্যালেঞ্জ ছাড়ে না। অন্তত এক্ষেত্রে নিজের আসল রূপটা না দেখালেও পারতিস। ছি। দেবাংশু হেসে হেসে ফেলল অর্জুনের কথায়, যাতে অর্জুন আরও রেগে গেল, একটা নিঃশ্বাস ছাড়ল। এইভাবে যে আর কিছু বলার মতো ভাষা নেই ওর কাছে। এত কিছু পরেও দেবাংশু হাসছে। দেবাংশু অর্জুনের দিকে তাকিয়ে হেসে বলল, জীবনে প্রথমবারের মতো হয়তো নিজে কী চ্যালেঞ্জ নিয়েছি সেটা ভুলেই বসেছিলাম। কারণ যেটা করেছিলাম সেটা জেদের বসে, আগে পিছে না ভেবে। আর এটা আগে কখনো হয়নি। দেবাংশু গাঙ্গুলি কখনো না ভেবে চিনতে কোনো কাজ করেনি। এই ফার্স্ট টাইম কোনো কিছু না ভেবে চিনতেই আবেগের বশে অনেক কিছু বলে ফেলেছি, করে ফেলেছি। দ্য গ্রেট দেবাংশু গাঙ্গুলির মধ্যে আবেগের কোনো অস্তিত্ব ছিল না। সে কখনো হৃদয় দিয়ে ভাবেনি, সবসময় মাথা দিয়ে ভেবেছে। তাছাড়া আমার অতীতটা এত সুন্দর যে প্রতিটা ভুল স্টেপের পেছনে তার অবদান অনেক। আর রইল বাকি হারার কথা, সে তো সবসময় আমি হেরে এসেছি, হারিয়ে এসেছি তোর তোর কাছে। আজ না হয় আর একবার হারালাম তোর কথা অনুযায়ী বললে আজ জিতে গিয়েও হেরে গেছি আমি। দেবাংশু নিজের নাকটা হালকা টেনে একটা ঠোক গিলল আর চোখের কোণে আঙুল দিয়ে কিছু একটা আড়াল করলো, যা সম্ভবত চোখের জল। অর্জুন তাই স্পষ্ট দেখতে পেল। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বাহুতে হাত রেখে, আসছি আমি। জিয়ারা ভালো ভালো রাখিস ওকে, নিজের ভালোবাসা দিয়ে পারলে আমার অস্তিত্বটা পুরোপুরিভাবে মুছে দিস, আর পারলে আমাকে ক্ষমা করে দিস। সরি ফর এভরিথিং। দেবাংশ আবারও নিজের চোখের কোণে আঙুল দিয়ে চোখের জল আড়াল করতে করতেই বেরিয়ে গেল ওখান থেকে। অর্জুন এখনও দেবাংশুর যাওয়ার দিকে ওভাবে তাকিয়ে আছে। দুদিন পর দেবাংশু নিজের ফার্ম হাউসের ড্রয়িং রুমে বসে আছে। বেশ কয়েকদিন ধরে এখন সে এখানেই থাকছে। সন্ধে হয়ে এসেছে, কিন্তু দেবাংশুর হুঁশ নেই। সোফায় বসে মাঝে মধ্যেই নিজের চোখ ডলছে, নেশার জন্য নয়, ঘুমের জন্য। গত কয়েকদিন ধরে ঘুম হচ্ছে না। চোখ বন্ধ করলেই সব কিছু চোখের সামনে ভাসছে। চোখ খোলা রেখে না রেখে দেবাংশু কিছুতেই মাথা থেকে চিন্তাগুলো বার করতে পারছে না। উফ, পাগল হয়ে যাব মনে হচ্ছে এবার আমি। দেবাংশু উঠে গিয়ে বার সাইড থেকে একটা রেড ওয়াইনের বোতল এবং সিগারেট নিয়ে এলো। গ্লাসের জন্য সে কেয়ারটেকারকে ডেকে দিতে বলল এবং সিগারেটটা ধরালো। কেয়ারটেকার এসে গ্লাসটা রেখে দিয়ে ইতস্তত করে বলল, জানি তুমি রাগ করবে, তাও বলছি, এভাবে কেন নিজের ক্ষতি করছো দাদাবাবু? গত কয়েকদিন ধরে ঠিকভাবে খাচ্ছ না, ঘুমাচ্ছ না। খাওয়ার মধ্যে এসব নেশার জিনিস ছাড়া কিছুই পেটে যাচ্ছে না তোমার। একবার আয়নায় দেখেছো শরীরের, মুখের কী অবস্থা হয়েছে তোমার? আয়নায় নিজের মুখ দেখার মতো, নিজের চোখের চোখ রাখার মতো কোনো কাজ আমি করিনি। তাই তাই তুমি ছুটি নিয়ে নাও কদিনের জন্য, আমি এখানেই থাকবো। না না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। এটা আমার অর্ডার কাকা, তুমি দেশে ফিরে যাও। আমি শুনেছি তোমার বাড়ির লোক তোমাকে ফোন করেছিল, অপেক্ষায় আছে তারা। আমি তোমার জন্য একটা চেক লিখে দিয়েছি, দেখো। এটা নিয়ে আজকে বেরিয়ে পড়ো, আমি আর কোনো কথা শুনতে চাই না। তাহলে তোমার দেখাশোনা কে করবে? রান্নার লোক না হয় আমি ঠিক করে দিয়ে যাব, কিন্তু ওতেই হয়ে যাবে। তুমি যাও এখন। কেয়ারটেকারটি আর কোনো কথা বাড়ল না, কারণ দেবাংশুকে এখন কিছু বললেও সে শুনবে না। কেয়ারটেকার কিছুক্ষণের মধ্যে নিজের জিনিসগুলো গুছিয়ে দেবাংশুকে বলে বেরিয়ে গেল। দেবাংশু ডান হাতে ওয়াইনের গ্লাস ধরে ওই হাতের দুই আঙুলের মাঝে সিগারেট ধরে রেখেছে। বাম হাতে রয়েছে একটা ছবি, যা দেখার দরুন দেবাংশু ঠোঁটের কোণে এক চিলতে হাসি লেগে আছে। টেবিলে আরও কয়েকটা ছবি ছড়িয়ে ছিটিয়ে আছে। দেবাংশু ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজের ধীরে ধীরে চোখ বন্ধ করে ছবিটা টেবিলে রেখে পেছন দিকে মাথা এলিয়ে দিল। অন্যদিকে দূর থেকে দাঁড়িয়ে কেউ একজন দেবাংশুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চুপচাপ। দেবাংশু এভাবে দেখে তার মাথায় কিছু কথা চলতে লাগলো। ফ্ল্যাশব্যাক। শিয়ারা গাড়ি থেকে নেমে সোজা একটা অ্যাপার্টমেন্টের ভেতর ঢুকে গেল। লিফট থেকে বেরিয়ে রুমের সামনে গেলে কলিং বেল প্রেস করতেই কিছুক্ষণের মধ্যে একজন দরজা খুলল। দিয়া আছে? আমি ওর দিদি। হ্যাঁ দিদি তো ঘরে আছেন, আসুন। শিয়ারা আর কথা না বাড়িয়ে দিয়ারার ঘর কোন দিকে জেনে এগিয়ে গেল। ঘরে গিয়ে দেখলো দিয়ারা ওপর হয়ে শুয়ে আছে বিছানায়। শিয়ারা ধীরে ধীরে এগিয়ে গিয়ে ওর মাথার কাছে বসতেই ও ধরফর করে উঠে বসলো। দি তুই তুই এখানে কি করছিস? কখন এলি? কি অবস্থা?
কি করছিস এটা নিজের? কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছিস, কিন্তু দিদিকে একবারও কিছু জানানোর প্রয়োজন মনে করিসনি, তাই না? দেয়ারা ঠোঁট কাঁপতে শুরু করেছে। চেয়ারা আরেকবার ওকে জিজ্ঞেস করতে ও কোনো কিছু না বলে চেয়ারাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠল। কান্না মিশ্র জড়ানো গলায় বলল, আমি আবার সব শেষ দি, সব শেষ। আমি আর পারছি না দি, আমি সত্যি পারছি না। কেন কেন করলো আমার সাথে এমনও? কিভাবে করলো, কিভাবে? চেয়ারা দেয়ারার পিঠে হাত বুলাতে বুলাতে ওকে শান্ত করার চেষ্টা করছে। কিছু শেষ হয়নি, সবটা বল আমাকে, কি হয়েছে? একদম কাঁদবি না, তাকা, তাকা আমার দিকে, বল কি হয়েছে, কে কি করেছে? দেয়ারা নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করলো। কিছুক্ষণ পর ধীরে ধীরে বলল, আমি দেবদাকে ভালোবাসি দি। দেয়ারা কথাটা বলে একটা হেঁচকি তুলল আর নাক টানলো। শিয়ারার টেবিল থেকে জলের গ্লাসটা নিয়ে দেয়ারাকে দিল। দেয়ারা একটু অবাক হলো শিয়ারার কোনো প্রতিক্রিয়া না দেখে। আগে শান্ত হ, তারপর সবটা খুলে বল। দেবী দেবদার ব্যবহারে ভেবেছিলাম ও নিজেও আমাকে ভালোবাসে। অর্জুনের সাথে কিছুদিন আগে আমাকে দেখে ও এত পরিমাণ রেগে গিয়েছিল যে আমি ওকে সামলাতে ওর পিছু নিয়ে ওর ফার্ম হাউসে গিয়েছিলাম। তারপর সেদিন সারা রাত আমার সাথে কাটানোর পরের দিন আমাকে বলে যে সেসব নাকি মিস্টেক ছিল। দিয়ারা আবারও ফুপিয়ে ওঠে। শিয়ারা ওর কথা শুনে মনে মনে হিসেব মিলাতে থাকে। এই বিষয়ে দেব ওকে বলেছিল সেদিন। দিয়ারা আবারও বলে, গতকাল আমি জানলাম যে এইসব ওই ইচ্ছা করে করেছে দি, সবটা প্রি প্ল্যান ছিল। কি? হ্যাঁ, অর্জুনকে চ্যালেঞ্জ করেছিল ও যে ওর ইউজ করা জিনিসই অর্জুন পাবে। আমাকে আমাকে ব্যবহার করেছে দিও, আমাকে ব্যবহার। আর আমিও ভেবেছিলাম ও আমাকে ভালোবাসে। শিয়ারা কি বলবে বুঝে উঠতে পারছে না। এই বিষয়টা সম্পর্কে তো ও জানে না, তবুও দেবংশের অতীতের বিষয়ে জানার দরুন ও কিছুটা আন্দাজ করলো কি হতে পারে। ও নিজেকে সামলে নিয়ে দিয়ারাকে জিজ্ঞেস করলো, কি বলেছিল দেব তোকে সেদিন? শুধুই মিস্টেক বলে চলে গিয়েছিল নাকি আরও কিছু? আমি নাকি খারাপ মেয়ে, আমার নাকি অনেক ছেলের সাথে সম্পর্ক আছে। আমি। দিয়ার আর কিছু না বলে মুখে হাত চেপে কাঁদতে থাকে। এদিকে শিয়ারা নিজের চোখ বন্ধ করে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। জানো, সে জানে এমনি কিছু বলবে দিয়ারা। মনে মনে শিয়ারা বলল, যা ভেবেছিলাম তাই হয়েছে। দেব এত বড় ভুল করলো কিভাবে তুলনা করে? অবশ্য ওরই বা কী দোষ? ও তো পরিস্থিতির শিকার, ভেবেছে অতীত ওর সাথে রিপিট হচ্ছে। কিন্তু একবারও এটা ভাবিনি ওর মাথায় দেয়ারার ক্ষেত্রে কেন এই জিনিসগুলো এসেছে। আমিও বা কী বলছি? এসব দেখার পর নিশ্চিত ওর নিজের উপর নিয়ন্ত্রণ ছিল না। এদিকে দিয়ে এত কিছু জানেও না। এখন কি করব? আমি সবটা জানিয়ে দেব না? আগে জানতে হবে দিয়ারা কি ফিল করছে দেবের কাছ থেকে। শিয়ারা চোখ খুলে নিজে চোখের জল মুছে নেয়। নিজের অজান্তেই কখন গাল গড়িয়ে জল পড়েছে জানে না শিয়ারা। দিয়ারার মুখটা দু হাতের মাঝে নিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা দিয়া, তুই কেন সেদিন দেবকে কাছে আসতে দিয়েছিলি? দেব কি তখন বলেছিল ও তোকে ভালোবাসে? আর তারপরে? দিয়ারা নাবোধক মাথা নাড়ালো, আর ফলে শিয়ারা চুপ করে গেল। কয়েক সেকেন্ড সময় নিয়ে আবার জিজ্ঞেস করলো, দেব কি জোর করেছিল তোকে? দেয়ারা আবারও নাবোধক মাথা নাড়ালো। তাহলে তুই কেন আটকাসনি ওকে? কারণ আমার মনে হয়েছে ও আমাকে ভালোবাসে। ইভেন আমার এখনও সেটাই মনে হয়। কারণ আমি ফিল করছি দি, আমি ওর স্পর্শে কোনো রকম লালসা বা চাহিদা অনুভব করিনি। আমি ওর প্রত্যেকটা স্পর্শে ভালোবাসা অনুভব করেছি। ওর চোখে আমাকে হারানোর তীব্র ভয় অনুভব করেছি। আমার ওপর শুধুমাত্র ওর অধিকার আছে। আমি শুধু ওর এটাই বলেছিল ওখানি আমাকে নিজের করতে চাইছিল। ওর আমাকে প্রয়োজন ওর। দিয়ারা জড়িয়ে ধরে দিদির কাছে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে বলতে থাকে, আমি কিছুতেই মানতে পারছি না দি যে দেবদা আমায় ভালোবাসে না। আমার জন্য ওর কোনো ফিলিংস নেই। ও এসব প্রি প্ল্যান্ড চ্যালেঞ্জের জন্য এমন করেছে। আমি কিছুতেই পারছি না মানাতে। আমার খালি মনে হচ্ছে হয়তো এমন কিছু আছে যেটার জন্য এমন করছে। ও কিছুতেই এমন করতে পারে না আমার সাথে। আমি প্রথম থেকে অনুভব করেছি আমার ওপর ওর অধিকার বোধ, আমাকে নিয়ে ওর চিন্তা, আমাকে সব খারাপ কিছুর থেকে আগলে রাখা, এসব আমাকে অনুভব করিয়েছে ও আমাকে ভালোবাসে। দিয়ারা অঝরে কাঁদতে শুরু করলে শিয়ারা আর সহ্য করতে পারে না। দিয়ারাকে সোজা করে বলে, তুই ঠিকই ধরেছিস দিয়া, দেব এসব শুধু করেনি, পরিস্থিতি শিকার হয়ে করেছে, যার জন্য ও নিজেও পস্তাচ্ছে, সব থেকে বেশি কষ্ট পাচ্ছে।
আমি মানি না দেব। কোনো মেয়েকে নিয়ে এমন চ্যালেঞ্জ করতে পারে? অসম্ভব। তুই তুই জানিস ও কেন করেছে? আন্দাজ করতে পারছি। এমন অনেক কিছু আছে দেবের জীবনে যা জানাটা তোর দরকার। সব জানার পর তুইও বুঝতে পারবি দেব কেন করেছে এসব। আমাকে বল না দি, কেন করেছে ও এমন? বল না। আমি পারবো না দিয়া। এটা দেবের জীবনের এমন একটা অধ্যায় যা দুজন ছাড়া কেউ জানে না, আমিও না। আমি পারবো না এটা তোকে জানাতে। দেব যদি তোকে ভালোবাসে থাকে তাহলে ও নিজে তোকে সবটা বলবে। কথা বল ওর সাথে। না দি, আমি যাবো না ওর সাথে কথা বলতে। আমার আত্মসম্মান বোধে আঘাত করেছো। আমি কিছুতেই ওর সাথে কথা বলতে যাব না। বলতে বলতে চোখ দিয়ে আবারও জল গড়াচ্ছে ওর। পরিস্থিতিটাই এমন যে যে না আমি তোকে দোষ দিতে পারছি আর না দেবকে। সবটা জানার পরেও যদি আমি দেবকে দোষ দিই তাহলে সেটা আমার অন্যায় হবে। তবে আমি বলবো না যে ও কোনো ভুল করেনি, নিজের অনুভূতি না বুঝেও ভুল করেছে। তবে যে ছেলেটা কখনো কাউকে ভালোবাসেনি সে কিভাবে এত সহজে অনুভূতি বুঝবে? তোকে ভালোবেসে দেখেই তোকে হারিয়ে ফেলার ভয়ে অন্য কারো সাথে সহ্য করতে না পেরে অত কিছু বলেছে। সাথে অতীত তো আছে। এটাই ওর ওর তোকে সঙ্গে সঙ্গে বলা উচিত ছিল। কিন্তু নিজের কাজের জন্য অনুতপ্ত হয়ে এখন ও তোর সামনে আসতে চাইছে না। আমি আমি আর কিছু বলছি না তোকে। তোর যেটা ভালো মনে হয় সেটাই কর। শিয়ারা উঠে দরজার কাছে চলে যায়। সেখানে দাঁড়িয়ে দিয়ারার দিকে তাকিয়ে বলে, একটা জিনিস ভেবে দেখেছিস দিয়া? যদি ভালোই না বাসে তাহলে কি অনুতাপ করতো? যদি অসম্মান করারই হতো তাহলে কি সেটা আগে করতে পারতো না? অর্জুনের ক্ষেত্রেই কেন এতটা প্রতিক্রিয়া দেখালো? এসবই কি কাকতালীয়? শিয়ারা চলে যায় ওখান থেকে। কিন্তু ওর বলা কথাগুলো দিয়ারার মনে ঝড় সৃষ্টি করে। দেবাংশুকে দোষ দেওয়া যায় না। কেন এমন কেন বলল তার দিদি? সে তো কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। তাহলে ফ্ল্যাশব্যাক এন্ড। দিয়ারা চোখ খুলল এবং নিজের চোখের জল মুছে নিল। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল দেবাংশুর দিকে। দেবাংশু চুপ করে শুয়ে আছে আজ চোখ বন্ধ করে। দিয়ারা লক্ষ্য করে হাতে থাকা গ্লাস আর সিগারেটের দিকে। এরপর ওর চোখ যায় দেবাংশুর মুখের দিকে। চোখের তলায় কালি পড়ে গেছে, মুখটাও শুকিয়ে গেছে, কপালের দুপাশে শিরা ফুলে ওঠে, দপদপ করছে। যা দেখে বুঝলো দেবাংশুর মাথা যন্ত্রণা করছে। নিজেরাও জানতেই দিয়ারা দেবাংশুর পাশে বসে ওর কপালে হাত দিল। দুই আঙুল দিয়ে কপালটা টিপে দিতে শুরু করার সাথে সাথে দেবাংশুর ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। যা লক্ষ্য করে দিয়ারা ঠোঁটের কোণেও হাসি ফুটে ওঠে। কিন্তু নিমিষে দেবাংশুর ঠোঁট থেকে হাসি গায়েব হয়ে গিয়ে চোখ খুলে ফেলে, সোজা হয়ে বসে। দিয়া তুই তুই এখানে? দিয়ারার হুঁশ আসে সে কি করেছিল। নিজের হাত কুটিয়ে নিয়ে ইতস্তত বোধ করতে লাগলে দেবাংশু কিছু একটা মনে করে তাচ্ছিল্য হাসে। তোর বয়ফ্রেন্ডের সাথে আলাপ করাতে নিয়ে এসেছিস বুঝি? না, বরকে আলাপ করতে নিয়ে এসেছি। দিয়ারার কথা শুনে দেবাংশু মুখটা চুপসে গেল। ওর কথা শুনে দিয়ারার সারা শরীরে আগুন জ্বলে গেছে। দিয়ারার তো মন চাইছে টেনে দু চর বসিয়ে দিতে, কিন্তু নিজেকে সংযত করলো সে। দেবাংশু উঠে দাঁড়িয়ে নিজের গ্লাসের ড্রিঙ্কটা শেষ করে সিগারেটের টান দিয়ে বলল, আমি তৈরি, নিয়ে আয়। তবে নিজের বরকে সুস্থভাবে বাড়ি নিয়ে যেতে পারবি কি না সেটা বলতে পারছি না। দিয়ারার সাথে সাথে দেবাংশুকে ঘুরিয়ে ওর কলার চেপে ধরে নিজের দিকে টেনে আনে। চোখে চোখ রেখে দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করে, আমি এখানে তোমার থেকে আমার প্রশ্নের উত্তর নিতে এসেছি। কেন করেছ আমার সাথে নাটক? দিয়ারার কথাটায় দেবাংশুর চোখে জল চলে এলো, যার দরুন ও কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ নামিয়ে নিল, যেটা দিয়ারার চোখ আড়াল হলো না। কি হলো, চুপ করে আছো কেন? কে অধিকার দিয়েছে তোমাকে আমার সাথে নাটক করার, আমাকে নিয়ে চ্যালেঞ্জ করার? কে দিয়েছে বলো? নাটক করিনি। দিয়ারা পারছে না নিজেকে শক্ত রাখতে। সে দেবাংশুর সামনে নরম হয়ে পড়েছে, যেটা দূরে থাকতেই মনে হচ্ছিল সেটা আরও বেশি করে এখন মনে হচ্ছে সামনে থেকে। সত্যি এই ছেলেটা তাকে ভালোবাসে না? এটা হতে পারে? এটা ভেবেই দিয়ারা সোজা সাপটা জিজ্ঞেস করে বসলো, আমাকে ভালোবাসো তুমি? দেবাংশু ঝট করে একবার তাকিয়ে আবার মাথা নিচু করে নিলে দিয়ারা দু হাত দিয়ে কলারটা ঝাঁকিয়ে বলল, ভালোবাসো আমাকে? দেবাংশু না বোধক মাথা নাড়ে। এর ফলে দিয়ারার হাত আলগা হয়ে যায়, তবুও নিজেকে শক্ত রাখেও। শক্ত করে কলারটা আবার চেপে ধরে বলে, তাহলে নাটক, তাই তো? নাটক নয়, আমি ভালোবাসতে জানি না,
আমি শুধু কষ্ট দিতেই পারি। আমি তোকে তোকে ভালোবাসি না। ভালোবাসার মানুষকে কেউ অসম্মান অপমান করতে পারে? আমি ভালোবাসি না তোকে, ভালোবাসি না। ভালোবাসলে তোকে অসম্মান অপমান করতে পারতাম না। দেয়ারার চোখে জল চলে এলো দেবাংশুর কথায়। সত্যি ছেলেটা অনুতপ্ত। দেয়ারা নরম গলায় বলল, আর না ভালোবাসলে অনুতাপ করতে না, কষ্ট পেতে না, এভাবে আমার কথা ভেবে। ভালো যখন বাসোই না তখন এত কেন যায় আসে তোমার? কেন মুখ দেখতে পারছো না নিজের? শুধু একটা মেয়েকে অসম্মান করেছ বলে, নাকি আমি কষ্ট পেয়েছি দেখে, আমাকে হারিয়ে ফেলেছ দেখে? দেবাংশু দেয়ারার হাত ছাড়িয়ে দিয়ে অন্যদিকে ফিরে ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করে। সে চায় না দুর্বল হতে দিয়ারার কাছে। দিয়ারা আবারও দেবাংশুকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলে, আগেও বুঝি যে মেয়েদের সাথে ফ্লার্ট করতে, তাদের সাথে এমন বিহেভ করেছ, তাদের দিকে কেউ খারাপ দৃষ্টিতে দেখলে তোমার খারাপ লাগতো? তাদের মুখে অন্য কোনো ছেলের কথা শুনলে রাগ হতো, নাকি তাদেরকে অন্য কোনো ছেলের কাছাকাছি যেতে দেখলে সহ্য করতে না পেরে যা নয় তাই বলে দিতে রাগের বশে? না না, আমি কখনো কোনো মেয়ের সাথে এমন করিনি। আমার কোনো যায় আসেনি কোনো মেয়ে কি করেছে না করছে। কেন আসবে? কেউ হয় না ওরা আমার। তাহলে আমার বেলা কেন যায় যায় আসছে? কে হই আমি? দেবাংশু দেয়ারার প্রশ্ন শুনে ওর দিকে তাকালো ঠিক, কিন্তু কোনো উত্তর দিতে পারলো না। মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। দেয়ারা, তুমি যা বলছো ভুল বুঝছো, ভুল বলেছ। কিন্তু তুমি কি ইচ্ছা করে কিছু করেছ? আমরা যখন রেগে যাই তখন সেই মুহূর্তে মাথায় যেটা চলে আমরা সেটাই বলি। নিয়ন্ত্রণ থাকে না তাতে আমাদের ওপর। তবে যদি সেটা ভালোবাসার মানুষ হয়ে থাকে তখন আমাদের মাথায় একবার হলেও আসে আমরা কি ভুল বলছি, আমরা কি বলছি। কিন্তু তোমার মাথায় তো এটাই চলছিল যে তুমি আমাকে হারিয়ে ফেলেছ, আমার উপর অন্য কারো অধিকার আছে, অন্য কেউ তোমাকে স্পর্শ করতে পারছে তুমি ছাড়াও। এটা কোনো মানুষ মেনে নিতে পারবে নিজের ভালোবাসার মানুষের ক্ষেত্রে? যদি তুমি জানতে পারতে কে কেন তোমার কাছে বিষয়গুলো ক্লিয়ার ছিল না, আর হয়তো কোনো কিছুর সাথে রিলেটেড ছিল। দেবাংশ চমকে ওঠে, দেয়ারার দিকে তাকায় আর দু পা পিছিয়ে যায়। চোখের সামনে নিজের অতীতটা আবারও ভেসে ওঠে আর দেবাংশুর চোখ মুখ শক্ত হয়ে যায়। দেয়ারা নরমভাবে দেবাংশুর হাত ধরতে গেলে দেবাংশু হাত তুলে বলে, আমি তোমাকে ভালোবাসি না। তুই চলে যা আমার চোখের সামনে থেকে। আমার সাথে থাকলে তুই শুধু কষ্টই পাবি। চলে যা। একবার আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি আমাকে ভালোবাসো না? বাসি না, আমি তোকে ভালোবাসি না। দেয়ারের হাতটা আলগা হয়ে নিচে নেমে এলো। চোখ থেকে টপ টপ করে জল গড়াচ্ছে এবার। দেয়ারা পিছিয়ে গেলে দেবাংশু মুখ নামিয়ে চোখের জল আড়াল করে নেয়। দেয়ারা নিজের কান্না গিলে নিয়ে বলে, আমারই ভুল এত কিছুর পরেও তোমার কাছে ভালোবাসার দাবি নিয়ে আসা। এত কিছুর পরেও আমার এটাই মনে হচ্ছিল যে না, তুমি আমাকে ভালোবাসো। আমারই ভুল, আমারই দোষ। ঠিক আছে, আর কখনো তুমি আমাকে নিজের চোখের সামনে দেখতে পাবে না, আর আমি কখনো তোমার সামনে আসবো না, কখনো না। দিয়ারা নিজের চোখের জল মুছে সামনে সামনে নিজেকে সমানে নিজেকে সামলানোর চেষ্টা করে। চিৎকার করে কাঁদতে মন চাইছে ওর, কিন্তু কোনো মতে নিজেকে সামলে একবার মাথাটা হালকা পাশ ফিরিয়ে আর চোখে দেবাংশুকে সে দেখল। একভাবে দাঁড়িয়ে রয়েছে দেবাংশু নিচের দিকে তাকিয়ে, নিজের হাত মুঠো করে। দেয়ারা আর ভাবল না, কারণ সে যে আশার আলো নিয়ে এসেছিল তা হয়তো সম্পূর্ণরূপে নিভে গেল। বলা ভালো, নিভিয়ে দিল দেবাংশু। নিজের চোখের জলটা মুছে নিয়ে ধীর পায়ে এগোতে লাগলো, কিন্তু আচমকাই দিয়ার পা থেমে গেল একটা কাঁচ ভাঙার আওয়াজে। দিয়ারা ভয় পেয়ে চমকে উঠে একটু ধাতস্থ হওয়ার পর পেছন ফিরতে যাবে, তার আগে একটা হাত ওর কোমরে জড়িয়ে যায় এবং আরেকটা হাত ওর কাঁধ। মানুষটার কাঁপা কাঁপা নিঃশ্বাস নিজের ঘাড়ে অনুভব করতে পারে দিয়ারা। একটা অজানা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে দিয়ারার মাঝ থেকে।